আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শোনা যাচ্ছে তো, তাই না? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যালো, আপনি শুনতে সালাম পাচ্ছেন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের কাছে কি আমি আপনাদের সাইটে এটা কি আপলোড করছিলাম? 1 2 3 4। আচ্ছা, জি সবাই স্যার। তো আমার কথা শুনতে পাচ্ছেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ জি স্যার। হ্যাঁ, শুরু করতে পারছি। পাচ্ছি। ওকে, ফাইন। হ্যালো, হ্যালো, কে বলছেন? মিনহাজ বলছিলাম। জি ভাই, কোনো সমস্যা? ভাই আমি কথা শুনতে পাচ্ছি না, খুব আস্তে আস্তে কথা শুনতে পাচ্ছি। খুব আস্তে আস্তে শোনা যাচ্ছে। খুব স্লো শোনা যাচ্ছে। এখন হ্যাঁ হ্যাঁ। এখন ঠিক আছে তো? যা- হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে না? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। ওকে, ফাইন। ফ্যান ছিল তো, এই কারণে মনে হয় একটু প্রবলেম। আপনার জন্য তাহলে ফ্যানটা অফ করে দিতে হচ্ছে আমার। আচ্ছা, গত ক্লাসে আমরা যেটা করছি, আমরা কনভার্সন গুলো দেখেছিলাম। বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে বাইনারি, সামথিং লাইক দ্যাট। তো জি এই স্যার। জিনিসগুলো লাগবে। আর গতকালকে আমি কিছু জিনিস মুখস্থ করতে বলছিলাম। আহ, তো আমরা একটু রিভিউ করে নিই। মিরান হোসেন ভাই আছেন? মিরান হোসেন। জি স্যার। মিরান হোসেন ভাই, বলেন তো আমাকে, 128 লিখতে কয়টা ওয়ান লাগে? একটা। একটা। আর 5টা ওয়ানে কত হয়? 248। ভেরি গুড, ফাইন। সাজু ভাই আছেন? হ্যাঁ জি ভাই বলেন। সাজু ভাই, আপনি বলেন তো 3টা ওয়ানে কত হয়? ওয়ানে স্যার 224। 224। দ্যাটস গুড, ভেরি গুড। ওকে, ফাইন। এসআর থেকে, এসআর ওনার নামটা কি অ্যাকচুয়ালি? স্যার সাফিন স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা সাফিন। শাফিন। ওকে, এটা ভুলে শাফিন বলেন 254তে কয়টা ওয়ান হয়? 7টা। 7টা। মিনহাজুল ইসলাম ভাই আছেন? জি। মিনহাজুল ভাই, বলেন তো 248-এ কয়টা ওয়ান? 248 হয় 6টা। শিওর? শিওর। সালহুজ্জামান ভাই আছেন? জি শুনছি। 248-এ কয়টা ওয়ান হয়? সরি, 5টা। 5টা ওয়ান হয়। মিনাজ ভাই, একটু রিচেক করে নেন, হ্যাঁ? শিওর। রেভিন চাকমা ভাই আছেন? রেভিন চাকমা ভাই আছেন? জি ভাইয়া। Fine, আপনি বলেন তো 15 লিখতে আমার সর্বোচ্চ কয়টা বিট লাগবে? জি ভাইয়া 15। হ্যাঁ, 15 লিখতে সর্বোচ্চ কয়টা বিট লাগবে? 4টা বিট, 4 বিট, 6 বিট? 4 বিটস। 4 বিটস, গ্রেট, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, কেফাতুল্লাহ ভাই আছেন? জি কেফাতুল্লাহ ভাই, আমাকে বলেন তো হেক্সাডেসিমালের ডি মানে কত? 13। 13। ওকে, ফাইন। এমসিজে ভাই, আপনার নাম কি? এমসিজে আব্দুল কি? মুকিত। হ্যাঁ হ্যাঁ, আব্দুল মুকিত। আব্দুল আব্দুল মুকিত। মুকিত। নামগুলো জি আব্দুল ভাই মুকিত বলেন। ওইভাবে লেখা যায় না? আমার কাছে এইভাবে আসতেছে কেন? এমসিজে। অ্যাডমিনিস্ট্রেটর চেঞ্জ করতে হবে, নামটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, একটু অ্যাডমিন কাইন্ডলি চেঞ্জ নামটা করে চেঞ্জ নিন, করতে। হ্যাঁ? আচ্ছা, জি আপনি ভাইয়া চেঞ্জ আমাকে করুন। বলেন, আপনি আমাকে বলেন 193 বাইনারি ফর্মটা বলেন তো, 193 বাইনারি ফর্ম 8 বিট দিয়ে। 193 বাইনারি ফ্রম হুম। 193
ঠিক মনে করতে পারতেছি না। কেন 193 তো খুব সহজ জিনিস। 193 192 হইলে দুইটা দুইটা এক লাগে, কিন্তু দুইটা এক লাগে, 193 193 তো হয়, তাহলে আর কত বাকি থাকে? এক। এক, তাহলে ওয়ানে ও তাহলে এক ওয়ানে ওয়ান হবে এক দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আর বাকিগুলো জিরো। জি ভাই বুঝতে পারছি। কঠিন জিনিস? না ভাই আচ্ছা কঠিন না। অল গাইজ, আমি কিন্তু একজনের সাথে হয়তো বা ডিসকাস করতেছি, বা কিন্তু তার মানে এই না যে আমি একজনকে ধরতেছি। আপনারা সবাই বুঝতে পারতেছেন যে আমি একজনকে ধরা মানে কিন্তু বিষয়টা এরকম না যে সবাইকে আমরা একটু আবার রিচেক করে নিচ্ছি, হ্যাঁ আবার রিভিউ করে নিচ্ছি লাস্ট ক্লাসে আমাদের যা হয়েছিল। তো এরকম না জি যে একজনকে ধরা মানে আর কেউ কোনো সারা শব্দ নাই, এরকম যেন না হয়। আর কাইন্ডলি আমি যখন ক্লাসে থাকবো আপনারা অন্য কোনো দিক যাবেন না। আমি যদি যখন তখন যাকে কেউ কিন্তু কোশ্চেন করে ফেলতে পারি। তো যদি আমি দেখি যে নাই, কেউ নাই, তাহলে কিন্তু আমি কিন্তু রিপোর্ট করব। তো বি কেয়ারফুল। ওকে জি ওকে ফাইন। আপনারা কমান্ড প্রম্পট ওপেন করেন সবাই। জি স্যার। কমান্ড প্রম্পট সিএমডি সার্চে লেখেন সিএমডি। জি সিএমডি জি ভাই এটা কি অ্যাডমিনিস্ট্রেটর চালু করব না সিস্টেম থেকে? অ্যাডমিনিস্ট্রেটর একভাবে করলেই হয়, সমস্যা নাই, করেন, আচ্ছা কোনো প্রবলেম নাই। জি স্টার্ট করছি। রাসেল ভাই আছেন? এমডি রাসেল, জি ভাই আসি ভাই। আপনি কি গত ক্লাসে ছিলেন? জি না ভাই ছিলাম না তো গত ক্লাসে। আপনি ছিলেন না কেন? ভাই একটু সমস্যা হয়েছিল, যে রেজিস্ট্রেশন করতে খুব সমস্যা হয়েছিল, আপনাদের সার্ভারে করতে পারতেছিলাম না তার জন্য। আচ্ছা আপনি তাহলে আজকে যখন আমি পরে বুঝে দিলাম। আজকেও অনেক সময় অনেক ঝামেলা ছিল, আচ্ছা আজকেও বারবার সার্ভার ডাউন হয়ে গেছিল, পরে আবার এই শেষের দিকে এসে রেজিস্ট্রেশন। আচ্ছা ওকে ফাইন। দেখেন এখানে আমরা আমাদের মেশিনের আইপি যদি দেখতে হয় তাহলে আমরা সবাই জানি কমান্ডে কি আইপি কনফিগ। আইপি কনফিগ। আচ্ছা আর লিনাক্সে যদি আমরা দেখতে চাই, কই সালেউজ্জামান ভাই, কই সালেউজ্জামান ভাই আছেন? নাই, সালেউজ্জামান ভাই নাই, নাই। মিনহাজুল ভাই আছেন? মিনহাজুল ভাই আছেন? হ্যাঁ জি। উইন্ডোজে আইপি দেখার কমান্ড কি? আইপি কনফিগ। আইপি কনফিগ। আর লিনাক্সে আইপি দেখার কমান্ড? সরি ভাই লিনাক্স। আপনারা কেউ লিনাক্স জি ইউজ স্যার করেন আমি না? শুনছি। হ্যালো। হ্যাঁ সালেউজ্জামান ভাই আছেন? জি আছি আছি জি। লিনাক্সে আইপি দেখার কমান্ড কি? ইফ কনফিগ সম্ভবত। সম্ভবত? ইফ কনফিগ আইএফ। সম্ভবত কেন? আর লিনাক্স অনেক অনেক দিন যাবত ধরা হচ্ছে না তো, ইফ কনফিগ যতটুকু মনে করতে পারতেছি। আচ্ছা ওকে ফাইন। হ্যাঁ আমাদের উইন্ডোজে হচ্ছে আইপি কনফিগ। আপনারা সবাই আইপিটা দেখেন, আইপি কনফিগ। তো এখানে এটা অনেকে হয়তোবা জানেন, তারপরে আমরা এখানে হয়তোবা অনেকে নন আইটিতে আছে, দ্যাটস ওয়াই আমি একটু ইনিশিয়ালি ভাবে দেখাচ্ছি। দেখেন আমার এখানে আমি যদি উইন্ডোজ রানে যাই এবং ncpa.cpl টা লিখি, ncpa.cpl, আপনারা এইভাবে সামনে সামনে আনেন। হ্যাঁ দুইটা জিনিস, আমার কমান্ড প্রম্পটের আইপি কনফিগ লিখবেন, দেন এই নেটওয়ার্ক কানেকশন এটাও সামনে সামনে আনবেন, পাশাপাশি রাখেন। রাখলে দেখবেন আমার এখানে ইথারনেট আছে, ইথারনেট 2 আছে, ভিএমআর নেটওয়ার্ক অ্যাডাপ্টার আছে, ভিএমআর নেটওয়ার্ক অ্যাডাপ্টার আছে, স্যার এটা ওয়াইফাই আছে। কিভাবে আনলেন? কোনটা? এই পেজটা যে এটা ইথারনেট। এটা জি স্যার। এটা লেখেন, আমরা গত ক্লাসে দেখছিলাম, উইন্ডোজ আর প্রেস করেন, উইন্ডোজ আর, আচ্ছা আচ্ছা। এখানে লেখেন ncpa.cpl দিয়ে এন্টার দেন।
তো আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমার এখানে 5টা অপশন আছে, ইথারনেট, ইথারনেট 2, VMware নেটওয়ার্ক অ্যাডাপ্টার, VMware নেট অ্যাডাপ্টার, ওয়াইফাই। তো আপনাদের হয়তোবা শুধুমাত্র ইথারনেট এবং ওয়াইফাইটা থাকবে, বাকিগুলো নাও থাকতে পারে। তো আমার জি স্যার, এখানে আমার এখানে 3টা আছে, কি কি আছে? ইথারনেট, ওয়াইফাই, আর আমি যে ইন্টারনেট লাইনটা নিচ্ছি সেটার কানেকশন দেখাচ্ছে। আচ্ছা, ওকে, ফাইন। তো দেখেন, আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমার এখানে 5টা দেওয়া। তো আমাদের এখানে দেখেন ইথারনেট অ্যাডাপ্টার এটা, এই যে এটা কেমন, তারপরে ইথারনেট অ্যাডাপ্টার ইথারনেট 2, মূল নাম হচ্ছে পরে যেটা থাকবে ইথারনেট, এই ইথারনেট এটা ইথারনেট 2, ইথারনেট 2। দেন তারপর যদি আমরা আইটু যাই, দেখবেন যে আমাদের এখানে আছে এই যে VMware নেটওয়ার্ক অ্যাডাপ্টার VMnet 1, এই যে VMnet 1, তারপর আছে VMnet 8, এখানে আছে VMnet 8, তারপরে আমাদের আছে ওয়াইফাই। তো এখানে কিন্তু প্রত্যেকটাতে কিছু না কিছু আইপি দেওয়া আছে, যেমন আমার VMnet 1 এও আইপি দেওয়া আছে, VMnet 2 তেও আইপি দেওয়া আছে, ওয়াইফাই তেও আইপি দেওয়া আছে। তো আপনি এখন কি করে বুঝবেন যে অ্যাকচুয়ালি আপনার আইপি কোনটা? তো আমরা ওয়াইফাই দিয়ে, আমি এখন ওয়াইফাই এর সাথে কানেক্টেড, দ্যাটস ওয়াই আমি ওয়াইফাই এর আইপিটাই আমার আইপি হিসেবে কনসিডার করব। আমি কিন্তু এগুলোকে আইপি হিসেবে নিব না। কেউ যদি বলেন যে আমার আইপি কত, আমার আইপিটা আমি বলবো 192.168.0.205। ক্লিয়ার সবাই? এখানে কিন্তু জি, অনেকগুলো জি। থাকতে পারে। ইন ফিউচারে আপনারা VMware ইউজ করবেন, VMware এ অনেক কিছু VMware যখন ইউজ করবেন তখন অনেকগুলো অ্যাডাপ্টার এখানে অ্যাড হবে। তো দ্যাটস ওয়াই এখানে দেখে কিন্তু কনফিউজ হবে না যে অ্যাকচুয়ালি আমার আইপিটা কোনটা। আমি যদি ওয়াইফাই ইউজ না করে যদি ইথারনেট মানে কেবল দ্বারা কানেক্ট হতাম, তখন আমার এখানে এই আইপিটা হইতো ইথারনেট, তখন আমি এখানে এই ইথারনেটের যে আইপিটা আছে সেটা আমি চেক করতাম। ওকে, তো এখানে আমরা আইপি কনফিগে কি কি দেখতে পারি? আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে। আইপি অ্যাড্রেস বুঝতে পারতেছেন, দেখেন 192.168.0.205 মানে 4টা ভাগে ভাগ করা। 192 একটা ভাগ, 168 একটা ভাগ, 0.2। এখান থেকে সাবনেট মাস্কটা কি কেউ বলতে পারবেন আমাকে? হোয়াট ইজ সাবনেট মাস্ক? সাবনেট মাস্ক তো সিআইডিআর নাম্বার। হোয়াট ইজ সিআইডিআর নাম্বার? কোনো টেকনিক্যাল ভাষা আমার সামনে ইউজ করবেন না, একদম মনে করেন আমি কিছু জানি না এমন ভাবে কথা বলবেন যে জানে না সেও যেন বোঝে। ওকে। কেউ আচ্ছা বলেন। আমি একটু বলি। হ্যাঁ, সালুজ্জামান ভাই। হ্যাঁ জি বলছি। বলেন। সাবনেট মাস্কটা হলো মানে আমার সবাই শুনি কিন্তু, হ্যাঁ আমার সবাই শুনি কিন্তু। মানে আমার যে আইপিটা আছে সেই আইপির মানে কোন পোর্শনটা নেটওয়ার্কের জন্য আর কোন পোর্শনটা হোস্টের জন্য ইউজ হচ্ছে সেটা সাবনেট মাস্ক দিয়ে ডিসাইড করা হয়। অর্থাৎ কততম বিট পর্যন্ত নেটওয়ার্ক আর কততম বিট পর্যন্ত হোস্ট। আচ্ছা, এটা কি সবাই বুঝছেন? জি স্যার। আমি সবার কথা শুনতে যাচ্ছি, আমার আই থিংক সবার বোঝার কথা না। না স্যার। গুড, একজন না স্যার বলছে, আমি আরো না স্যার এক্সপেক্ট করতেছি। স্যার বুঝি নাই স্যার। গুড, ভেরি গুড। ওকে, ফাইন। তো আমার এখন আপাতত বোঝার দরকার নাই। তো আমরা আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, আইপি অ্যাড্রেস, আইপি কনফিগ লিখলে এই 3টা দেখি, এটা আপাতত আমরা মনে রাখি, কেমন? তো আমি কিন্তু এখানে আমার মেশিনের ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস যেটা সেটা কিন্তু দেখতে পারি না। তো আমি ম্যাক অ্যাড্রেস যদি দেখতে চাই তাহলে কমান্ড কি সালুজ্জামান ভাই? জি আবার বলবেন। ম্যাক অ্যাড্রেস দেখার কমান্ড কি? গেটমেক। গেটম্যাক কে বললো? কেফায়েতুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, নাম কি? কেফায়েতুল্লাহ। বুঝি না, আরেকবার কাইন্ডলি। কেফায়েতুল্লাহ। কেফায়েতুল্লাহ ভাইয়া। আচ্ছা, আর কোনো ভাবে দেখা যায়? এটা আর কি আমার জানা, অন্যটা আমি বলতে পারতেছি না। অন্য কেউ? সালুজ্জামান ভাই বলেন। কন্ট্রোল প্যানেল। না না, আমি Control panel এ যে ফিজিক্যালি দেখালো। ফিজিক্যালি মানে এই গ্রাফিক্যালি না, আমি কমান্ডে। ও না স্যার। স্যার কোশ্চেনটা কি ছিল সাবনেট স্যার? মাস্ক স্যার বুঝতে পারি না স্যার। না, সাবনেট মাস্ক বুঝতে হবে না ভাইয়া, আমি সাবনেট মাস্ক বুঝাচ্ছি না। সাবনেট মাস্ক আপাতত স্যার বুঝতে হবে কোশ্চেনটা না। কি ছিল স্যার? আমি আমার মেশিনের ম্যাক অ্যাড্রেস দেখবো, কমান্ড কি? ম্যাক অ্যাড্রেস। হ্যাঁ, আইপি কনফিগ /all। /all, এক্স্যাক্টলি। তো যিনি গেট ম্যাক বলছেন
তারটা 100% ঠিক। তো এখানে ipconfig/all দিলে আসলে অ্যাকচুয়ালি ম্যাক অ্যাড্রেস দেখায় না, ipconfig/all দিলে নেসেসারি আরো অনেক ইনফরমেশন দেখায়। তো তার সাথে আমরা ফিজিক্যাল অ্যাড্রেসে দেখেন, ম্যাক অ্যাড্রেসকে আমরা টেকনিক্যাল ভাষায় বলি ফিজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস। হ্যাঁ, ফিজিক্যাল অ্যাড্রেস। এখানে দেখেন এই যে একটা ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে। আমার ওয়াইফাই অ্যাডাপ্টারের ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটা। আমি এটা কপি করলাম, কপি করে আপনারা আপনাদেরটা কপি করেন, কপি করে নোটপ্যাডে আনেন, সবারটা কপি করেন, কপি করে আনেন। তো এখানে দেখেন, একটু দেখেন, এখানে আমার ipconfig/all দিলে আরো অনেক ইনফরমেশন দেখায়। সেখানে দেখেন আমার DHCP সার্ভার দেখাচ্ছে, তারপরে DNS সার্ভার দেখাচ্ছে, বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে দেখায় যেটা শুধুমাত্র ipconfig এ দেখায় না। তো কোশ্চেন যদি হয় যে DHCP সার্ভারের আইপি বা DNS সার্ভারের আইপি দেখতে হলে আমার কোন কমান্ড দিলে হবে, সেটা হচ্ছে ipconfig/all। আর যদি কেউ কোশ্চেন এরকম করে যে আমি শুধুমাত্র ম্যাক অ্যাড্রেস দেখতে চাই, তাহলে কেফাতুল্লাহ ভাই যেটা বলছেন গেট ম্যাক দিলেই আমাকে সেই ম্যাক অ্যাড্রেসটা আমাকে শো করবে। স্যার ক্লিয়ার? ipconfig/all দিলে তো আমারটা আসতেছে না। ipconfig স্পেস দিয়ে /all। জি স্যার, দিয়েছি তো। ipconfig স্পেস দিয়ে all দিচ্ছি, এখানে লেখা দেখাচ্ছে ipconfig is not recognized as a internet one or external command. ভালো করে Operation দেখেন program- কমান্ড, আমার এটা দেখেন ipconfig/all। ও আচ্ছা আচ্ছা, একটু ভুল হয়েছে। ঠিক আছে? আচ্ছা, সবাইকে আপনাদের ম্যাক অ্যাড্রেসটা কপি করে নোটপ্যাডে নিছেন? হ্যাঁ নিচ্ছি কেউ নেন না এরকম আছে? স্যার, আমি নিয়ে একটু নিচ্ছি স্যার। স্যার ফিজিক্যাল অ্যাড্রেসটা? হ্যাঁ, ফিজিক্যাল অ্যাড্রেসটা। সাজু ভাই আছেন? হ্যাঁ নিয়েছি। নিয়েছেন। SM শান্ত জি, স্যার। ভাইয়া হ্যাঁ ভাইয়া আমি নিয়েছি, কিন্তু নিয়েছেন? ভাইয়া হ্যাঁ ভাইয়া, রেভিং কিন্তু আইপি কনফিগ অলটা আমার এখানে কাজ করতেছে না। কাজ এই করছে সমস্যা- না। আপনি কমান্ডটা ভালো করে দেখেন আরেকবার, কাজ করবে। কাজ না করার কোনো কারণ নাই। এই যে ipconfig/all স্পেস দিয়ে all দিবেন, স্পেস দিয়ে /all। ওকে, হ্যাঁ স্পেসটা আমি দেই নাই ভাই। হ্যাঁ, এটা দেন। ম্যাক অ্যাড্রেসটা কি ফিজিক্যাল লেয়ার, ফিজিক্যাল অ্যাড্রেস? হ্যাঁ, ম্যাক অ্যাড্রেস মানে ফিজিক্যাল অ্যাড্রেস। আমরা লজিক্যাল ফিজিক্যাল কি নাকি সেগুলো পরে ডিসকাস করব। স্পেস/all। স্যার। জি স্যার, সাফিন। হ্যাঁ ভাই এসেছে ভাই। আচ্ছা, তাহলে এখন নেন নাই কে? এরকম কেউ আছেন নেন নাই? এমডি রাসেল ভাইয়া, এমসিজে। জি ভাইয়া। জি ভাই নিছি। ওকে ফাইন। এখন আমি যেটা নেওয়ার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে দেখেন আমাদের ম্যাক অ্যাড্রেসটা এখানে কয়টা ভাগ করা আছে একটু বলতে পারবেন? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ভাগে, তাই না? সবারই আই হোপ 6টা ভাগে ভাগ করা। ম্যাক অ্যাড্রেসটার দিকে একটু খেয়াল করেন, খেয়াল করলে দেখবেন এখানে আপনার এফ এর উপরে কোনো ডিজিট পাবেন না কোথাও। 1 থেকে এফ। আমাদের যখন আমরা হেক্সাডেসিমাল করি তখন কত ছিল? 1 থেকে শুরু করে 9, তাই না? জি স্যার। 1 থেকে শুরু 0 করে থেকে 9 পর্যন্ত ছিল। তারপরে এ থেকে শুরু করে এফ পর্যন্ত, এফ পর্যন্ত। রাইট? আমাদের ম্যাক অ্যাড্রেসে এই সংখ্যার বাইরে কোনো সংখ্যা নাই বা কোনো ডিজিট নাই। কারো ডিজিট থাকলে আমাকে বলতে পারেন। নাই। নাই। তো তার মানে হচ্ছে আমাদের ম্যাক অ্যাড্রেসটা হেক্সাডেসিমাল ভ্যালুতে করা। তো এখন এই যে এটা হেক্সাডেসিমাল ভ্যালুতে করা, যে এটা আমি বুঝবো কিভাবে? তো আমাকে বলতে পারবেন যে এখানে টোটাল কয়টা বিট আছে? কেউ বলতে পারবেন এখানে টোটাল কয়টা বিট আছে? টোটাল 32টা। 32টা বিট। 6 সালেউজ্জামান ভাই? 128টা। 128টা। স্যার? স্যার এখানে হচ্ছে বলছে স্যার একটু। আমি কখনো এটার অ্যান্সার আপনাদেরকে দেই নাই, বাট আপনাদের পারা উচিত। এখন পর্যন্ত যারা অ্যান্সার দিয়েছেন হয়নি কিন্তু। মিনহাজুল ইসলাম ভাই, এখানে কি 48 বিট আছে? আপনি বললেন 48 বিট, তাই তো? ওকে ফাইন, আমরা জি, স্যার। দেখবো। মিনহাজুল ইসলাম ভাই? 8 বিট করে আছে না, প্রত্যেকটা 8 বিট করে যদি হয় তাহলে এখানে 6টা 6 টা 48টা। 48টা বিট হবে।
শান্ত 48 বিট হবে, 48। প্রতিটা 4 বিট। 16টা মনে হয়। জি ভাই 48টা বিট হবে। তো 48 তাহলে আমরা এই সিদ্ধান্তে মোটামুটি সবাই আসতে পারতেছি 48 বিট, তাই তো? 48 আমাদের জি স্যার। প্রত্যেকটা ডিজিট আমরা কয়টা বিটে ভাগ করে নিচ্ছি? 4 বিটে। হেক্সাডেসিমালে আমার 4টা বিট করে আমরা কাজ করি না? দ্যাটস ওয়াই তাহলে যদি প্রত্যেকটা বিট 1 যদি 4 বিটের হয়, 4 যদি 4 বিটের হয়, তাহলে আমাদের এখানে 8 বিট, 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 এখানেও 8 বিট। দ্যাট মিন্স 6টা 48 বিট। তো আপনাকে যদি কোশ্চেন করা হয় ম্যাক অ্যাড্রেস কত বিটের, উত্তর কি হবে? 48 বিটের। 48 বিট আর ম্যাক অ্যাড্রেস 48 বিট। মনে থাকবে তো? হ্যাঁ। তাহলে ম্যাক অ্যাড্রেস হচ্ছে আমাদের, এবার ম্যাক অ্যাড্রেসকে অন্যভাবে বলে ফিজিক্যাল অ্যাড্রেস, আর আমরা আইপি অ্যাড্রেস যেটা নিয়ে ডিসকাস করি ওই আইপি অ্যাড্রেসকে অন্যভাবে বলে লজিক্যাল অ্যাড্রেস। লজিক্যাল, ইয়েস। আইপি অ্যাড্রেসটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। ওকে ফাইন। এখন এই ম্যাক অ্যাড্রেসটা দুই ভাগে ভাগ করা। কয় ভাগে? দুই ভাগে। দেখেন এই যে এখানে একটা ম্যাক অ্যাড্রেস আছে, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস, এটা দুই ভাগে ভাগ করা। প্রথম 24 বিট, পরের 24 বিট। প্রথম 24 বিট একটা পার্ট, পরের 24 বিট আরেকটা পার্ট। তো প্রথম 24 বিটকে বলা হয় ওইউআই নাম্বার। কি বলে? ওইউআই। ফার্স্ট 24 বিট যেটা, এই প্রথম 24 বিট যেটা আছে সেটাকে আমরা বলবো অর্গানাইজেশনাল ইউনিক আইডেন্টিফায়ার। ওকে, পরের যে 24 দেখেন এই যে অর্গানাইজেশনাল ইউনিক আইডেন্টিফায়ার। আচ্ছা, পরের যে 24টা আছে সেটাকে বলতেছে নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার স্পেসিফিক আইডি, এনআইসি। সহজ কথায় এনআইসি আইডি, নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোল স্পেসিফিক আইডি। তো এই দুটো অ্যাকচুয়ালি কি জিনিস এটা আমাদেরকে একটু বুঝতে হবে, জানতে হবে। তো ওইও এই শব্দটা থেকে কি বুঝতেছেন? অর্গানাইজেশনাল ইউনিক আইডেন্টিফায়ার শব্দটা থেকে কেউ কে কি বুঝতেছেন? আমার আগে দুই একজন শেয়ার করবেন এই শব্দটা থেকে কি বুঝতেছেন? ভাই এমন না যে আচ্ছা ওকে ফাইন, মিরান হোসেন ভাই আছেন, আপনি একটু শেয়ার করেন। জি স্যার, এটা হচ্ছে ডিভাইস যে কোম্পানি তৈরি করছে সেই অর্গানাইজেশনের। ডিভাইস যে কোম্পানি তৈরি করছে সে অর্গানাইজেশনের আইডি। আমাকে আরেকটু উদাহরণ সহ বুঝাই দেন। স্যার আসলে আমি এটা মানে একটা আইডিয়া একটু বললাম এই কারণে যে আমি যেমন ধরেন টিপি লিংক কোম্পানি, ডি লিংক, মাইক্রোটেক, সিসকো, এই টাইপের ব্র্যান্ডর। ওকে ফাইন, কে বলতেছেন? জি কেফায়েতুল্লাহ। কেফায়েতুল্লাহ ভাইয়া, ভেরি গুড। তো জিনিসটা এরকমই, ধরেন আপনার ব্র্যান্ড হচ্ছে সিসকো। তো সিসকো যখন একটা ডিভাইস বানাচ্ছে তাদের যে ম্যাক অ্যাড্রেসটা হবে, তাদের যেই প্রথম যে 24 বিট তাদের একটা ফিক্সড একটা জিনিস থাকবে। এরপরে এটা বলতে পারেন মডেল নাম্বারের মতো করে বলতে পারেন। এটা কিন্তু এরকম হতে পারে, ধরেন আপনার এই ওইউ নাম্বারটা, আপনি একটা সিসকো একটা ডিভাইস বানাইছেন, আমি জাস্ট স্যাম্পল হিসেবে একটা উদাহরণ দিচ্ছি, নট লাইক দ্যাট এরকমই যে সেরকম না। CA1 মনে করেন এটা আমার 24 বিটের হয়েছে, পরবর্তী যে 24 বিট সেটা মনে করেন 01 থেকে শুরু হয়েছে। আবার সিসকো আরেকটা প্রোডাক্ট বানাইছে, একই রাউটার আরেকটা বানাইছে C1 এ, এটা বানাইছে 02 দিয়ে। এইভাবে সে 03, 04 এইগুলো একই থাকতে পারে, বুঝতে পারছেন? তো এগুলো একই ততক্ষণ পর্যন্ত থাকবে যদি ওই ভেন্ডর যে ভেন্ডর বানাচ্ছে তাদের জন্য একই থাকতে পারে। এটা যে অন্যরকম হবে না সেরকম না, একই থাকবে না এরকম না, একই রকম থাকলেও থাকতে পারে। তারপরে মনে করেন আরেকটা, মনে করেন আপনার সুইচ বানাইছে সিসকো, তখন মনে করেন CWS1 দিল, তারপরে প্রথম যে সুইচ বানাইছে 01 দিল, CS1 দিল, তারপরে মনে 02 দিল, এইভাবে। তো
তো এই প্রথম এই 24টা বিট দেখে বুঝতে পারবেন আপনি এটা কোন ভেন্ডরের। আর পরের যেটা আছে এই পরেরটা কিন্তু বিভিন্ন ভেন্ডরের সাথে মিলে যেতে পারে। ধরেন এখানে জুনিপার একটা মনে করেন রাউটার বানাইছে, GN1 দিছে, তো এইটুকু মিলবে না, কিন্তু এই 01 কিন্তু মিলে যেতে পারে, অর্থাৎ এইটুকু মিলতে পারে, বিভিন্ন ভেন্ডরের এইটুকু মিলতে পারে, বাট এই অর্গানাইজেশন ইউনিক আইডেন্টিফায়ার যেটা সেটা কিন্তু কখনোই কারোর সাথে মিলবে না। আর যেহেতু আমার প্রথমটুকু মিলবে না, দ্যাটস ওয়াই ম্যাক অ্যাড্রেস কখনোই কারোর সাথে একই হবে না। ম্যাক অ্যাড্রেস অল টাইম ইউনিক, যত ধরনের ডিভাইস হোক অল টাইম ম্যাক অ্যাড্রেস ইউনিক হবে। বুঝতে পারছেন? জি স্যার। কারো কোনো প্রবলেম? না ভাই, এটা বুঝতে পারছি। ওকে ফাইন। তো এইটা অনেক সময় ভাইভাতে আপনার ফ্রেশার হিসেবে যখন অনেকে ঢুকবেন তখন এটা ধরতে পারে যে প্রথম 24 বিটকে আমরা কি হিসেবে কনসিডার করি, তখন আপনি সুন্দর করে বলবেন OUI, যেটাকে আমরা অর্গানাইজেশন ইউনিক আইডেন্টিফায়ার হিসেবে কনসিডার করে থাকি। তো ম্যাক অ্যাড্রেস সম্পর্কে আপাতত এটুকু জানলে হবে, পরবর্তী সময় পেলে আমরা আরো ডিসকাস করব। ওকে, আচ্ছা আমরা আইপি অ্যাড্রেস সম্পর্কে ধারণা আছে কার কার একটু বলবেন আমাকে? স্যার বেশি নাই। আচ্ছা কমই আছে কার কার? আচ্ছা ভাই, আমার যতটুকু ধারণা আছে ভাই যে কাইন্ডলি যখন কেউ কথা বলবেন একটু নামটা আগে একটু বলে নেবেন। ওকে ভাই, আমার নাম ভাই শান্ত। তো ভাই মানে বিভিন্ন দেশের অনুযায়ী মানে একটা স্পেসিফিকেশন আছে, আমি যতটুকু জানি দেশ অনুযায়ী কোড আছে একটা আইপির অ্যাড্রেস। আপনারা ইচ্ছা করলে এটা সার্চ দিয়ে দেখতে পারেন, আপনারা এখানেও দেখতে পারেন। দেখেন রিজিওনাল ইন্টারনেট রেজিস্ট্রি। A regional internet registry is an organization that manages the allocation and registration of internet number resources with a region of the world. Internet number resources, public IP address and autonomous system number. আমরা IP address নিয়ে কথা বলবো, autonomous system number কি সেটা নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাস করব, যদি আমি যে বেসিকটা আপনাদেরকে এখানে শেয়ার করব। এটা একটু মাথায় রাখেন, এটা একটু মাথায় রাখেন এখানে কি বলছে। আর রিজিওনাল ইন্টারনেট রেজিস্ট্রি আপনাদের সামনে এটা ওপেন করে ফেলেন যারা পারেন। অর্গানাইজেশনাল দ্যাট ম্যানেজ, এটা একটা নন প্রফিট প্রাইভেট অর্গানাইজেশন কিন্তু, দ্যাট ম্যানেজেস দ্য অ্যালোকেশন এন্ড রেজিস্ট্রেশন অফ ইন্টারনেট নাম্বার। তো ইন্টারনেট নাম্বার রিসোর্সেস এগুলো অ্যালোকেশন করার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য এগুলো হচ্ছে আমাদের রিজিওনাল ইন্টারনেট রেজিস্ট্রি উইথ আ রিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড। বিভিন্ন রিজিয়নে এগুলো ভাগ করা আছে। যেমন আমি যদি এটাকে ওপেন করে দেখেন, আমার এই পিকচারটা সবাই দেখতে পাচ্ছেন আই হোপ। এখানে দেখেন টোটাল 5টা রিজন আছে, আফ্রিনিক, অ্যাপনিক, অ্যারিন, ল্যাকনিক, রাইপ, এনসিসি। তো আমাদের এই রিজিয়নে আমরা যে আইপি গুলো নিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের অ্যাপনিক থেকে, এশিয়া প্যাসিফিক। কেমন? অ্যাপনিক থেকে আমরা নেই। দেখেন এখানে সুন্দর করে লেখা আছে দ্য আফ্রিনিক যেটা আছে, আফ্রিকান নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার সার্ভস আফ্রিকা, অর্থাৎ আফ্রিকাতে যারা আছে তারা এই আফ্রিনিক এই আরআইআর থেকে তারা আইপি অ্যাড্রেস গুলো রেজিস্ট্রেশন করবে বা অ্যালোকেশন করবে। দেন তারপরে অ্যারিন, আমেরিকান রেজিস্ট্রি ফর ইন্টারনেট নাম্বারস সার্ভিস অ্যান্টার্কটিকা, কানাডা, পার্টস অফ ক্যারিবিয়ান এন্ড দ্য ইউনাইটেড স্টেটস। এই অঞ্চলগুলো নিয়ে থাকে হচ্ছে অ্যারিনের কাছ থেকে। আর আমরা যারা আছি এই রিজিয়নে যারা আছি, এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার অ্যাপনিক, এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার অ্যাপনিক সার্ভস ইস্ট এশিয়া, ওশেনিয়া, সাউথ এশিয়া এন্ড সাউথ ইস্ট এশিয়া। অর্থাৎ আমাদের রিজিয়ন গুলো আমরা আইপি নিয়ে থাকি হচ্ছে অ্যাপনিকের কাছ থেকে। তো এরকম 5টা রিজিয়নে আমাদের কিন্তু ভাগ করা আছে। ক্লিয়ার এইটুকু? জি জি ওকে ফাইন। তাহলে এটা হচ্ছে আমাদের রিজিওনাল ইন্টারনেট রেজিস্ট্রি। তারপরে আসেন ইন্টারনেট অ্যাসাইন নাম্বারস অথরিটি।
Regional internet registers are components of the Internet Number Registry System, which is described in the Internet Assigned Numbers Authority delegates internet resources to the IRs, who in turn follow their regional policies to delegate resources to their customers. আর সহজ কথা, এই যে RIR দেরকে 5টি রিজনে ভাগ করা, এদেরকে আইপি মূলত একদম সর্বোচ্চ কে দিচ্ছে? ইন্টারনেট অ্যাসাইন নাম্বারস অথরিটি, IANA। এই অথরিটিতে অ্যাকচুয়ালি আমাদের সারা দুনিয়াতে 5টি রিজনে ভাগ করে তারাই ইন্টারনেট আইপি গুলো প্রোভাইড করতেছে। ক্লিয়ার? এরা 5টি রিজনে ভাগ করতেছে, আমরা আমাদের যে অঞ্চলে আছি তারা রেসপেক্টিভ ওই অঞ্চলের ওই অর্গানাইজেশন থেকে, ওই RIR থেকে আমরা আইপি গুলো নিয়ে নিই। এটা একটু মাথায় রাখবেন, IANA RIR এগুলো একটু মাথায় রাখবেন, যেহেতু আমরা এগুলো নিয়ে কাজ করব, তো এগুলো বেসিক জিনিসগুলো আমাদের জানা খুবই দরকার। আচ্ছা, আরেকটার সাথে বলতেছিলাম না, অটোনোমাস সিস্টেম নাম্বার। অটোনোমাস সিস্টেম নাম্বার নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাস করব, যখন বিজিবি করব বা MPLS করব বা EIGRP করব, তখন আমরা এগুলো ডিসকাস করব। বাট আপাতত একটু মনে রাখেন, অটোনোমাস সিস্টেম AS is a collection of connected internet protocol routing systems under the control of one or more network operators on behalf of a single administrative entity or domain that presents a common clearly defined routing policy to the internet. ওকে ফাইন, এত কিছু জানতে হবে না আপাতত। এখন আপাতত যেটা জানেন, অটোনোমাস সিস্টেম হচ্ছে আপনি যখন একটা আইপি কিনবেন, আপনি IANA এর কাছে যখন আইপি কিনবেন, আপনাকে একটা আইপি অ্যাড্রেস দিবে এবং একটা অটোনোমাস সিস্টেম নাম্বার দিবে, যেই সিস্টেম নাম্বারটা দুনিয়াতে অন্য কারোর সাথে আপনার মিলবে না। আপনার একটা কোম্পানি এবিসি কোম্পানি যখন একটা ব্লক কিনবে, আইপি একটা ব্লক কিনবে, তার সাথে আইপি একটা ব্লক দিবে, পাবলিক আইপি একটা ব্লক দিবে, সাথে করে একটা অটোনোমাস সিস্টেম নাম্বারও দিবে। এই নাম্বারটার সাথে অন্য কারো নাম্বার কখনো মিলবে না। এই অটোনোমাস সিস্টেম আপনি যখন আপনার এই কোম্পানিতে, এবিসি কোম্পানিতে আপনি যখন রাউটিং করবেন বা কাজ করবেন, যতগুলো রাউটারে কাজ করবেন, তাদেরকে সবাইকে এই একটা অটোনোমাস সিস্টেম নাম্বারের আন্ডারে কাজ করতে হবে। এইটুকু আপাতত মাথায় রাখেন, এর থেকে বেশি আপাতত মাথায় রাখার দরকার নাই। একটা অটোনোমাস সিস্টেম নাম্বার মনে রাখেন, এটা গ্লোবালি ইউনিক একটা নাম্বার। মনে থাকবে কথাটা, গ্লোবালি ইউনিক, অর্থাৎ দুনিয়াতে আমি যেটা নিছি সেটা একটাই আছে, অন্য কারো কাছে এই নাম্বারটা কিন্তু থাকবে না। এবিসি কোম্পানি যদি মনে করেন 10,005 নামের একটা অটোনোমাস সিস্টেম নাম্বার পায়, তাহলে এই 10,005 অন্য কারো কাছে থাকবে না। XYZ অন্য একটা আইপি অ্যাড্রেসে ব্লক কিনবে, সে তার অটোনোমাস সিস্টেম নাম্বার কিন্তু অন্য আরেকটা হবে। ক্লিয়ার এইটুকু? Yes, sir. ওকে ফাইন, এইটুকু জাস্ট আপাতত মাথায় রাখেন। একটা অটোনোমাস সিস্টেম নাম্বার, এটা গ্লোবালি ইউনিক একটা নাম্বার। এটা কিন্তু আমি একটু পরে ধরবো, হোয়াট ইজ অটোনোমাস সিস্টেম, এইটুকু আমাকে শুধু বললে হবে। তো এটা একটা গ্লোবাল ইউনিক নাম্বার। তাহলে আমাদের মূল কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে INA যেটা আছে আমাদের, ইন্টারনেট অ্যাসাইন নাম্বারস অথরিটি। এটা আমাদেরকে কি করে? আইপি অ্যাড্রেস গুলো প্রোভাইড করে থাকে, বিভিন্ন রিজন ভাগ করে দিয়ে থাকে। এখন আমরা যে আইপি অ্যাড্রেস নিয়ে কথা বলতেছি, এই আইপির ইলাবোরেশনটা কি? ইন্টারনেট প্রোটোকল। গত ক্লাসে ইন্টারনেট শব্দটা দেখছিলাম, রাইট? ইন্টারনেট দেখছিলাম যে একাধিক নেটওয়ার্কের সমষ্টি, তাই তো? আর প্রোটোকল মানে কি? What is protocol? একটা মেথড। সরি, মেথড মানে কানেক্টিং মেথড অথবা একটা নিয়ম, নির্দিষ্ট নিয়ম, সামথিং লাইক দ্যাট। ভাই কে বলতেছেন? আমার কাছে একটু অস্পষ্ট আসছে, একটু। আচ্ছা আমি বলি, হ্যাঁ, যে বলতে আমি আসলে শুনতে পাচ্ছি না, হয়তো ঠিক বলতেছেন। হ্যাঁ, কে? সালাজুম বলছি। হ্যাঁ বলেন, প্রোটোকল কি? প্রোটোকল মানে কিছু নিয়ম কানুনের সমষ্টি বলা যায়। কিছু নিয়ম কানুনের সমষ্টি, দ্য সাম অফ রুলস, তাই তো? কিছু রুলস এর সমষ্টি। তো সহজ কথা হচ্ছে, আমি যখন ইন্টারনেটে একে অপরের সাথে কানেকশন বা কানেক্টেড হব, কমিউনিকেশন করব, ডাটা ট্রান্সফার হবে, কিছু রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে সেটা হয়। ধরেন আমি আপনাকে বললাম আমি ভাত খাই, এটা যদি আমি আপনাকে ইংলিশে বলি আই রাইস ইট, কেমন হবে জিনিসটা? যে কোনো কিছুই প্রত্যেকটা কিন্তু একটা রুলস এন্ড রেগুলেশন আছে, শুধু ভাষার ক্ষেত্রেই না, যে কোনো কিছু। ভাষাও বাংলা ভাষায় বলতেছি,
বা আমি ইংলিশ ভাষায় আপনার সাথে কমিউনিকেশন করতে, কিন্তু ইংলিশ ভাষার যদি রুলস এন্ড রেগুলেশন মেনটেন না করে করা হয়, সেটাও কিন্তু আর সেটা ভাষার ক্ষেত্রে থাকে না। তো আমি একজনের সাথে কমিউনিকেশন করতে যাচ্ছি ভাষা দিয়ে, বা ওই ভাষার ক্ষেত্রে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। তো ইন্টারনেটের ক্ষেত্রে যখন একটা নোড আর একটা নোডের সাথে কমিউনিকেশন এস্টাবলিশ করতে যাবে, কিছু প্রোটোকল ইউজ করে, তো ওইটাকে আমরা মূলত একটা আইপি হিসেবে কনসিডার করি। তো আমাদের এখানে আইপি অ্যাড্রেসটা দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভার্সন 4 এবং ভার্সন 6। আই হোপ এটা সবারই মোটামুটি কম বেশি জানা আছে। IPv4 and IPv6। IPv4 কত বিটের, IPv6 কত বিটের? IP4 8 বিট, 32 বিট। 128 আর IPv6 64 128 বিট। 128 বিটের। আচ্ছা, আমাকে এখন বলেন যে 32 বিট দিয়ে সর্বোচ্চ কয়টা আইপি তৈরি করা সম্ভব? 255। 255। সালাউজ্জামান ভাই? সাফু। জি স্যার, 2 to the power 32। 2 to the power 32। গ্রেট। যারা 255 বলতেছেন কেন বললেন, মানে কি কনসেপ্টে বললেন আমাকে সেটা বলেন। ও আচ্ছা, সরি, আমরা 8 বিটের কারেসপন্ডে বলছি। আচ্ছা, 2 to the power 32, রাইট। আমাকে বলেন তো কি বলবেন, 3টা বিট নিয়ে যদি আমি কোনো ডেসিমাল ভ্যালু বের করি 3টা বিট নিয়ে, তাহলে তার সর্বোচ্চ ভ্যালুটা কত হবে আর সর্বনিম্ন ভ্যালুটা কত হবে? তো পারবেন বলতে? হ্যাঁ, সর্বনিম্ন ভ্যালু হলো ভাইয়া 0, আর সর্বোচ্চ ভ্যালু যেটা হবে সেটা হলো আপনার 7। 7। কে নাম কি আপনার? শান্ত। শান্ত। শান্ত ভাই কি করেন আপনি? ভাইয়া আমি তো ভাই মানে নসরত ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন হয়ে গেছে ভাই, মানে CSE অলমোস্ট তে? কমপ্লিট। না ভাই, ট্রিপলি। ট্রিপলি। এখন কোথাও জব হ্যাঁ করতেছেন? না ভাই, ফ্রেশ গ্রাজুয়েট। ওকে, ফাইন। যেহেতু ডেসিমাল বলা হয়েছে এবং 3 বিটের কথা বলা হয়েছে, তাহলে 999। সরি, 999। নো নো নো, সরি স্যার, বিট বলছেন আপনি। না, এটা ডেসিমাল প্লেস বলেননি, ঠিক আছে, বিট বলছেন আপনি। ওকে, ফাইন। আর কেউ বলবেন? আমি কিন্তু বলিনি যে শান্ত ভাইটা হইছে, আমি কিন্তু বলিনি, তাই বলে শান্ত ভাইটা হইছে বলে মনে করেন না যে অন্য আর কেউ কোনো কথা বলবেন না। শান্ত ভাইটা হয়েছে ভাই। হয়েছে? তার মানে রাসেল। আপনিও 0 থেকে রাসেল। 7, তাই তো? হ্যাঁ, রাইট। 0 থেকে আমরা এই 3টা বিটের সর্বনিম্ন ভ্যালু, 3টা বিটের সর্বনিম্ন ভ্যালু কত হবে? 3টা 0, রাইট? আর যে 3টা বিটের সর্বোচ্চ ভ্যালু কত হবে? 111। হ্যাঁ হ্যাঁ, 7। ইলেকট্রিক্যালে তো এগুলো খুব মানে এগুলো পানি তার কাছে। তো 3 0 মানে 0, আর 3 1 মানে কত? 7। আচ্ছা, 7। টোটাল কয়টা? 8টা। জি। টোটাল কত হইলো? হ্যাঁ হ্যাঁ, টোটাল সংখ্যা কয়টা? 8টা। 8টা। 0 থেকে 7 8টা। তো একটা কম্বিনেশন পাওয়া যাবে। এখন এই যে টোটাল যে 8টা, এটা কোনো কি এখন আমি 3টা তো আপনি বের করলেন, 0 থেকে 7 বললেন, এই কারণে আপনি বলছেন 8টা। কারণ আমি যদি আপনাকে বলি যে 5টা বিট নিয়ে যদি করা হয় তাহলে টোটাল সংখ্যা কয়টা হবে? 5 বলতে পারবেন? 32। স্যার 31, 31। 31 শিওর? স্যার 32। 32 কিভাবে হলো? তো 5টা বিট নিয়ে করলে তো 31। হ্যাঁ, এটার কোনো সূত্র আছে কি শান্ত সাহেব? 2 to the power n। গ্রেট। আচ্ছা, এই মাইক্রোসফটে এই পাওয়ারটা কিভাবে দেয়, কারো জানা আছে? ভাই এই যে মানে Six এর উপরে। শিফট 6 না, কন্ট্রোল শিফটে যাব। শিফট 6 না। ওকে, হ্যাঁ। 6 X to the power 2। না, আমি n টা কিভাবে দেব? 2 to the power n উপরে n কিভাবে দেব? ওটা ভাই সিলেক্ট করে এটা দুই ভাবে রাইট ক্লিক দিতে পারবেন। করলে পাওয়ার দেওয়া যায়। মুশফিক স্যার, এটা সুপার উপরে x স্কয়ার আছে, ওখানে ক্লিক এই যে রাইট। হ্যাঁ, সুপার হিসেবে ট্রাই করেন, অথবা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন হিসেবে অ্যাড করা যায়। ভাই ওইখানে আবার ক্লিক করতে হবে। হ্যাঁ, নিচে 2 দিতে হবে। এন্টার লিখে ওটা এন্টার লিখে এখানে এন্টার দিব? এন লেখে না, লিখে ওইখানে ক্লিক করেন। আচ্ছা, মেবি
এবারে ভাইয়া থ্যাংক ইউ। হ্যাঁ হয়ে গেছে। তো 2 টু দি পাওয়ার n, ঠিক আছে, তার মানে তিনটা আমরা করছিলাম, তিনটা হচ্ছে 8টা, তাহলে 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে যে কয়টা বিট নিয়ে আমরা কাজ করব। সো আমি যদি 2 টু 3টা 2 টু দি পাওয়ার 3 মানে কত 8, রাইট? আমি 5টা কথা বলছি, 2 টু দি পাওয়ার 5 মানে 32। আচ্ছা ভ্যালু কতগুলা এটা আমি ম্যাক্সিমাম যেটা ওটা 31 টোটাল 32 আসবে। হ্যাঁ ঠিক 0 আছে, থেকে 30। তাহলে এখন তো বুঝতে পারছেন। তাহলে আমরা সূত্রটা হচ্ছে কি 2 টু দি পাওয়ার n। তাহলে এখন আমি যদি বলি 32 বিট নিয়ে IPv4 এর সর্বোচ্চ ভ্যালু মানে টোটাল ভ্যালু কয়টা হবে, কয়টা আইপি হবে 32 বিট নিয়ে করলে? 32 বিটে সরি 2 টু দি পাওয়ার 32, হ্যাঁ 2 টু দি পাওয়ার 32 তাই তো নাকি? জিনিসটা আমার কাছে ক্লিয়ার হইল না। ক্লিয়ার ও হচ্ছে না? আচ্ছা জি স্যার IP4 এ টোটাল বিট নাম্বার হবে 2 টু দ্য পাওয়ার 32। হ্যাঁ, কারণ আমি যদি 3টা বিট নিয়ে করি তাহলে আমার সংখ্যাটা বের হয় কত 2 টু দি পাওয়ার 3 মানে 8, এইভাবে তো বের করি। আমি 3টা বিট নিয়ে আমার টোটাল ভ্যালু কয়টা 8টা। কিভাবে সূত্র 2 টু দি পাওয়ার 3। কারণ আমি আপনাকে ওই একই প্রশ্ন করছি যে 3টা বিট নিয়ে যদি 8 হয় তাহলে 32টা বিট নিয়ে কত হবে, তাই 2 টু দি পাওয়ার 32। জি জি কারো কোনো প্রবলেম? পাবেল সেটার প্রবলেম নাই। আচ্ছা, কারো প্রবলেম থাকলে তিনি নক করতে পারেন। ওকে ফাইন, নাই। সো তাহলে এখন আপনারা যেটা করবেন ক্যালকুলেটরে হিসাব করে ফেলেন 2 টু দি পাওয়ার 32 তে কত আসে। বিয়াল্লিশ কোটি 29,49,67,296। 29 কোটি 429 কোটি 429 কোটি 49 লক্ষ 49, তার মানে 429 কোটি বা 430 কোটি ধরি আমি অ্যাপ্রক্সিমেট, তাই তো? তো এতগুলো আইপি কিন্তু আমাদের IPv4 এ আছে। তো 430 কোটি এটা কিন্তু খুব বেশি না। তো ইন ফিউচারে আপনারা হয়তোবা জানেন, এখনই হয়তোবা অনেকে জানেন কিনা আমি জানি না, ওয়াশিং মেশিন বলেন বা রেফ্রিজারেটর বলেন এগুলো আইপি দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো ইন ফিউচারে প্রচুর পরিমাণে আমাদের আইপি লাগবে। তো এই আইপি হ্যাঁ কফি মেকার, হ্যাঁ আমি মানে ক্লিয়ার না আপনার কথা। যাই হোক, এই কারণে আমাদের যথেষ্ট পরিমাণে আইপি দরকার। এই কারণে আমাদের IPv4 থেকে এখন সুইচ করা হয়েছে IPv6 এ। IPv6 এ তাহলে টোটাল আইপি কয়টা পাওয়া যাবে 2 টু দি পাওয়ার 128। এটা কিন্তু প্রচুর প্রচুর প্রচুর। তো এটা হিসাব করলে এরকম হয় যে দুনিয়াতে যত বালুকণা আছে সমস্ত বালুকণারও যদি আইপি দিয়ে দেওয়া হয়, মানুষ বাদেও বালুকণা যে পরিমাণ আছে সমস্ত বালুকণাকেও যদি আইপি দেওয়া হয় তারপর IPv6 এর আইপি শেষ হবে। তো এই IPv6 টা অনেক বড়, IPv6 এর মানে আইপি গুলো অনেক বেশি আছে। তো আমাদের দেশে কিন্তু অনেকে IPv6 এ কনভার্ট হয়ে গেছে বা হওয়ার চেষ্টা করতেছে। ইন ফিউচারে অ্যাকচুয়ালি IPv6 এ যেতে হবে সবাইকে, কিন্তু IPv4 এর ধারণাটা সবারই থাকতে হবে। আর এখন পর্যন্ত আমাদের দেশে অনেকেই বলতে এখনো সব জায়গাতে IPv6 ইউজ হলেও একটু একটু শুরু হয়েছে। সব জায়গায় কোনো কোম্পানি এরকম নাই যে একদম ফুললি IPv6 এ কনভার্ট হয়ে গেছে আমাদের দেশে। তো আমাদের IPv6 সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা নেক্সট সেকশনে যাই। আচ্ছা, 32 বিটস আমাদের IPv4 এর 32 বিটস 8টা বিটে ভাগ করা থাকে, 8টা বিট নিয়ে ভাগ করা থাকে। অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8, টোটাল 32টা। তো এই 32টা হয় 0 হবে নয় 1 হবে, হয় 0 হবে না হয় 1, তাছাড়া তো আদার কোনো কিছু নাই। বাইনারি ছাড়া 0 1 ছাড়া আদার কোনো কিছু নাই। তো এই টোটাল 32টা বিট আমাদের 8টা বিট করে ভাগ করা থাকে। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলি অক্টেট। কি বলি? অক্টেট। আমাদের 32টা বিট 4টে অক্টেটে ভাগ করা, এটাকে আমরা ফার্স্ট অক্টেট বলবো। এই পাশটাকে আমরা ফার্স্ট অক্টেট, এই পাশ থেকে আমরা সেকেন্ড অক্টেট, এই পাশ থেকে আমরা থার্ড অক্টেট, এই পাশ থেকে আমরা ফোর্থ অক্টেট হিসেবে কনসিডার করব। এটা ফার্স্ট, ভালো করে মনে রাখেন,
এটা আবার গোলায় ফেলেন না। এটা ফার্স্ট, সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। ভাই এটা কি 32 বিটে? হ্যাঁ 32 বিটসের, টোটাল 32টা আছে। ক্লিয়ার? এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় 8টা বিটের সর্বনিম্ন ভ্যালু কত, উত্তর কি হবে? 0 জিরো 0 0 0 0 0.0.0.0, রাইট? 0 এখন কি হলো? ও নিয়ে নিছে বুলেটেড লিস্ট হিসেবে ওফ, আমি এগুলো আবার এক্সপার্ট না। কই গেল, কি করলাম? স্ক্রল করে নিচে অ্যারোটাতে ক্লিক করেন। বাম পাশে যে অ্যারোটা আছে দৌড়াদৌড়ি শুরু সাইন ইনের পাশে, সাইন ইনের পাশে। ভাই স্ক্যাপে নিচে নিচে এই যে নিচেরটা, হ্যাঁ ওটা। এখানে যে ই উঠে দেওয়া যায় সেটা কই? আচ্ছা যা হোক। আচ্ছা এখন আমাদের তাহলে এখন 8টা বিটের সর্বোচ্চ ভ্যালু কত হবে? 8.8.8.8 8টা 1 248 হওয়ার কথা, তাই তো? তার মানে কত? হ্যাঁ 8.8.8.8 255 আচ্ছা চারটা পেয়ার পাবো 255 255 255 তাহলে 8টা বিটের সর্বনিম্ন ভ্যালু 0 আর 8টা বিটের সর্বোচ্চ ভ্যালু 255। ওকে ফাইন। এখন দেখেন তাহলে আমি যদি একটা আইপি লিখি এরকম, কে বলবেন? দাঁড়ান, আসলে চোখে না দেখলে কি এগুলো মনে হয়? কথা শুনে কি আসলে এভাবে মজা পাওয়া যায়? ওকে, মুকিত সাহেব আছেন? জি মুকিত সাহেব বলেন। জি হ্যাঁ বলেন। দুইটা এক, পরে প্রথমে দুইটা এক, পরে লাস্টে ছোট 0। এই কিসের দুটো এক ক্লাসে 0? আমি তো দেখি নাই। ওয়েট করেন, এত ফাস্ট হলে হবে কেমনে? ওকে জি এই আইপিটা তো ঠিক আছে মুকিত সাহেব? না আইপি ঠিক নাই, আইপি ঠিক নেই কেন? 255 সর্বোচ্চ 260 দেওয়া আছে এখানে। ও একটু ভুল হয়ে গেছে না? থ্যাংক ইউ। জি এবার ঠিক আছে তো? জি ঠিক আছে। ওকে ফাইন, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা গত ক্লাসে দেখছিলাম আমাদের যেহেতু আমরা 8টা বিট নিয়ে কাজ করতেছি, 8টা বিটের সর্বোচ্চ ভ্যালু 255 হয়। তার মানে 255 এর উপর যদি কোনো আইপি যায় বা কোনো ডেসিমাল ভ্যালু আসে তখন সেই আইপিটা হবে ইনভ্যালিড আইপি, সেটা কোনো আইপি হিসেবে কনসিডার হবে না। আচ্ছা তাহলে এই যে এখন এখানে আমরা যতগুলো 192 বলেন 168 বলেন, এখানে 212 বলে আমি 2 দিলাম মনে করেন, এই 2 আর 120 প্রত্যেকটাই আমাদের 8টা বিট নিয়ে গঠিত। 192 8টা বিট, 168 8টা বিট, 2 8টা বিট, 120 8টা বিট, তো টোটাল হচ্ছে 32টা বিট। ক্লিয়ার? জি এখন এইটুকু যদি ক্লিয়ার হন, এখন আমাকে বলেন, যেমন ধরেন আমি আমার মোবাইল নাম্বারটা লিখতেছি G1982672499, এটা আমার মোবাইল নাম্বার। অন্য কারো এটা মোবাইল নাম্বার বলেন তো? 0173 0173 000 000 4754 4754 4 কার নাম্বার বলেন এটা? হ্যাঁ হ্যাঁ মিনহাজুল ইসলাম। মিনহাজুল ইসলাম। আচ্ছা আপনার যার নাম্বার দিচ্ছে না মনে করেন এরকম একটা নাম্বার হতে পারে না? হ্যাঁ হতে পারে কিনা? Yes sir, পারে। এরকম একটা নাম্বার হলো, আরো একটা নাম্বার নেই, মনে করেন এটা একটা নাম্বার। তো এখানে কয়টা ভেন্ডরের নাম্বার আছে? 1 2 3 4 5। এখন তো 01 গ্রামীণ, যাই হোক সমস্যা নাই। এখন এই যে আমাদের যে 5টা নাম্বার আমরা নিলাম, একটু ভালো করে বুঝবেন, এটা কোন নেটওয়ার্কের? বাঙালি। এটা গ্রামীণ। এটা রবি। এটা টেলিটক। তাই তো? এটা কিন্তু আপনারা খুব সুন্দর করে খুব ইজিলি বলতে পারতেছেন। আমি যদি আপনাকে বলি যে এটা আপনি যে বাংলা লিঙ্ক, এটা আপনি কিভাবে বললেন? 019 দেখে। 019 তাই তো? মানে এটা দেখে, তাই তো? প্রথমে এইটা দেখে।
আর এটা 017 দেখি, 017 এটাও এটাও আমরা এটাও দেখে বলতেছি, এটা আমরা এটা দেখি। তার মানে একটা একটা সিমের যে নাম্বারটা আছে, এই সিম নাম্বারটা আমাদের মোবাইলের নাম্বারটা বলি, সেটা আমরা কোন নেটওয়ার্কের হবে সেটা আমরা ডিফাইন করি কিন্তু সামনের কিছু কোড দেখে, রাইট? সামনের কিছু কোড দেখে সেটা আমরা ডিফাইন করি। যেমন এটা বাঙালি, কেন এই কোডটা 019, এটাকে আপনারা কেউ গ্রামীণ বলবেন না, তাই তো? তো এই যে কিন্তু এই যে এখানে আমি একটা আইপি দিছি, এখানে কিন্তু একটা আইপি দিছি, তো এখানেও কিন্তু আমাদের কিছু কোড টোড থাকবে, কেমন? তো ওইটা নিয়ে আমরা এই কারণে এটা দিয়ে আমি একটু প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এখন বলেন এই যে আমি 019, এখন আমি যদি বাংলালিংক কাস্টমার সেন্টার যাই বলি যে আমি বাংলালিংকের সিম কিনবো কিন্তু আমাকে আপনি 015 দিয়ে দিবেন, দিবে সে আমাকে? না। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। কারো কোনো সমস্যা হচ্ছে? আমি প্রথমে একটু এই আইপি অ্যাড্রেসে একটু স্লো যাব, বিকজ অফ আপনার আইপি অ্যাড্রেস যদি প্রবলেম হয় সিসিএন এর কোনো কিছু বুঝবেন না। তো দ্যাটস আপনাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে, আইপি অ্যাড্রেসে কোনো প্রবলেম যেন রেখে আপনি যেন সামনে না আগান। আইপি অ্যাড্রেস ঠিক নাই তার মানে আপনার সিসিএন এ অনেক কঠিন লাগবে আপনার কাছে। আইপি অ্যাড্রেস সহজ ক্লিয়ার হয়ে গেছে তার মানে সিসিএন এ আপনার কাছে পানি পানি লাগবে। আমি কি বুঝাতে পারছি? তো বি কেয়ারফুল। যারা পারেন তারা তো আলহামদুলিল্লাহ জানেন, ঠিক আছে। এখানে হয়তো অনেকেই আমরা নন আইটি ব্যাকগ্রাউন্ডে আছে, তো দ্যাটস ওয়াই আমাকে একটু প্রথম থেকে ইনিশিয়ালি থেকে আমাকে শুরু করতে হচ্ছে। আর যারা জানেন তারা একটু ঝালাই করে নেন আবার। তো এই যে আমি দেখেন, তাহলে এই যে এটা হচ্ছে আমার নেটওয়ার্ক, এটা দেখে আমি চিনি এটা বাঙালি নেটওয়ার্কের, তাই তো? তো আমি যখন কোনো বাঙালি কাস্টমার সেন্টার যা যদি বলি যে 015 দিয়ে দেন, সে আমাকে দিবে না, কিন্তু সে আমাকে এটা বলে স্যার 015 দিয়ে এটা পসিবল না, আপনি 019 দিয়ে নিতে হবে, কিন্তু পরের ডিজিট গুলো এখানে আমাদের 15টা সিম আছে, আপনার যে কোনো নাম্বার আপনি চয়েস করতে পারেন, তাই তো? এরকম হতে পারে যে আমার যদি 1 2 3 4 5 6 এরকম যদি অ্যাভেলেবেল থাকে, এটাও আমি নিয়ে আসতে পারি। তো দুইটা ভাগ দেখেন, একটা ভাগ হচ্ছে একটা নেটওয়ার্কের জন্য ফিক্স, এটা বাংলালিংকের জন্য এই কোডটা ফিক্স, এটা নেটওয়ার্ক। এই কোডটা দেখলে আপনি বোঝেন যে এটা বাংলালিংক নেটওয়ার্ক। অর্থাৎ বাংলালিংকের জন্য এই নেটওয়ার্কটা 019 এটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট, অর্থাৎ এটা দেখলে আপনি বোঝেন যে এটা ফিক্স। অর্থাৎ একটা সিমের দুইটা পার্ট থাকে, একটা ফিক্সড পার্ট, একটা ভেরিয়েবল পার্ট, তাই তো? এটা ফিক্সড, এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। এটা ভেরিয়েবল, এটা আপনি চেঞ্জ করতে পারবেন। এখন এই নাম্বারটা যদি আমার হারা যায়, আমি আরেকটা নাম্বার নিব, কিন্তু সেটা 019 কিন্তু থাকবে বাংলালিংকের। আপনি এইটা কিন্তু আমি অন্য চেঞ্জ করতে পারি, রাইট? তো একটা সিমের দুইটা পার্ট, একটা হচ্ছে ফিক্সড পার্ট, একটা ভেরিয়েবল পার্ট। ফিক্সড পার্টটা মানে কি? ফিক্সড পার্টটাই মানে হচ্ছে ফিক্স যে পার্ট, সেটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট, রাইট? তো কোন নেটওয়ার্ক? বাংলালিংক নেটওয়ার্ক। এইটা ফিক্সড পার্ট 017, এটা কোন নেটওয়ার্ক? গ্রামীণ নেটওয়ার্ক। তো ফিক্সড পার্টটা দিয়ে আমরা নেটওয়ার্কটাকে চিনতে পারি। প্লাস আরেকটা পার্ট আছে আমাদের, সেটা কি? ভেরিয়েবল। ভেরিয়েবলটা কি? হোস্ট আমরা যারা আছি আমরা এটা ইউজ করি, তারপরে ভেরিয়েবল পার্টটা মানে হোস্ট পার্ট। তাহলে দুইটা পার্ট, একটা সিম, একটা নেটওয়ার্ক পার্ট আর একটা হোস্ট পার্ট। তো একটা সিমে যেরকম দুইটা পার্ট, একটা নেটওয়ার্ক পার্ট এবং একটা হোস্ট পার্ট, ঠিক তেমনি আমাদের আইপি অ্যাড্রেসেও দুইটা পার্ট থাকবে, একটা নেটওয়ার্ক পার্ট আর একটা হোস্ট পার্ট। ক্লিয়ার? ক্লিয়ার। কোনো সমস্যা কারো? সমস্যা নেই, প্রবলেম নাই। অন্য কোনো প্রবলেম থাকে আমাকে নক করেন, বলেন। আমি কিন্তু আবার বলতেছি, আইপি তে প্রবলেম থাকলে আমি সিসিএন এ আমিও করাতে পারবো না, আপনারা করতে পারবেন না, আর দুই একজনের জন্য দেখা যাবে অন্যরাও সাফার হবেন। আর এটা কিন্তু আর একটু কঠিন, বিকজ অফ এটা আমি ফিজিক্যালি দেখাচ্ছি, এটা অনলাইনে, তো এটা কিন্তু বারবার রিপিটও করা যাবে না। দ্যাটস আমি খুব স্লো যাব, যদি কেউ না বোঝেন কাইন্ডলি আমাকে বলবেন। ওকে ফাইন। তো একটা আইপি তে দুইটা পার্ট, একটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট, একটা হোস্ট পার্ট। এখন এই যে সিম নাম্বারের ক্ষেত্রে দেখেন, আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে কতটুকু নেটওয়ার্ক পার্ট, রাইট? 019 এটা এইটুকু নেটওয়ার্ক পার্ট, এটা 017 এখানে তিনটা বিট আছে, এটা নেটওয়ার্ক পার্ট, এখানে 018 এইটুকু নেটওয়ার্ক পার্ট। বাট কিন্তু একটা আইপি অ্যাড্রেসে আপনি দুইটা পার্ট বলতেছেন, ঠিক আছে, কিন্তু এই 32টা বিটের মধ্যে কতটুকু কোনটুকু নেটওয়ার্ক পার্ট আর কোনটুকু হোস্ট পার্ট, এটা আপনি চিনবেন কিভাবে?
একটা সিমে আপনি বলে দিতে পারতেছেন যে স্যার এইটুকু নেটওয়ার্ক পার্ট আর এইটুকু আমার হোস্ট পার্ট। একটা আইপি অ্যাড্রেসও তো আমরা বলতেছি দুইটা পার্টে ভাগ করা, একটা নেটওয়ার্ক পার্ট একটা হোস্ট পার্ট। বাট আমি কি করে বলবো যে এই 32টা বিটের মধ্যে কয়টা বিট নেটওয়ার্ক বিট আর কয়টা বিট হোস্ট বিট, বা কোনটুকু নেটওয়ার্ক পার্ট আর কোনটুকু হোস্ট পার্ট? তো আইপি অ্যাড্রেস ক্লাসিফিকেশনের মধ্যে জানা যাবে না? আমার কোশ্চেনটা কি বুঝতে পারছেন আপনারা? জি হ্যাঁ ভাই বুঝতে ভাই পারছি। কি আছেন? হ্যাঁ জি স্যার। আমি কি ঠিক করে তো আগাচ্ছি নাকি? না ঠিক আছে। ওকে, তো আমরা আইপি অ্যাড্রেসে আমরা যেই জিনিসটা দিয়ে আমরা এটাকে কনসিডার করি যে আমার একটা আইপি অ্যাড্রেসে কতটুকু নেটওয়ার্ক পার্ট আর কতটুকু হোস্ট পার্ট, ওইটাকে টেকনিক্যাল ভাষায় বলি আমরা সাবনেট মাস্ক। কি বলি? সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক। টেকনিক্যাল ভাষা আমরা কি বলবো? সাবনেট মাস্ক। তাহলে সাবনেট মাস্কটা কি জিনিস? সাবনেট মাস্কটা হচ্ছে আমার একটা আইপি বা আমার একটা নেটওয়ার্কে কতটুকু নেটওয়ার্ক পার্ট আর কতটুকু হোস্ট পার্ট, যেটা দিয়ে আমি ডিফারেন্সিয়েট করি, সেটাই হচ্ছে আমার সাবনেট মাস্ক। ক্লিয়ার? তবে সাবনেট মাস্কের উদ্দেশ্য কি? সাবনেট মাস্ক দিয়ে আমরা হোস্ট পার্ট আর নেটওয়ার্ক পার্টকে ডিফারেন্সিয়েট করি, আলাদা করি বা চিনতে পারি, আলাদাভাবে চিনতে পারি যে আমার একটা নেটওয়ার্কে বা একটা আইপিতে এই কয়টা বিট নেটওয়ার্ক বিট বা এই পার্টটা নেটওয়ার্ক পার্ট, এই কয়টা বিট হোস্ট বিট বা এই পার্টটা হোস্ট পার্ট। ওকে ফাইন। এখন সাবনেট মাস্ক আমরা দুই ভাবে লিখি। এক হচ্ছে স্ল্যাশ দিয়ে, আর দুই নাম্বার হচ্ছে ডটেড ডেসিমেল ভ্যালু দিয়ে। দুই ভাবে লিখি, একটা স্ল্যাশ আর একটা ডটেড ডেসিমেল, দুই ভাবে লিখতে পারি। দেখেন এই যে আমাদের এই যে এখানে দেখেন এই যে সাবনেট মাস্ক দেখতে পাচ্ছেন? জি। এটা হচ্ছে সাবনেট মাস্ক 255.255.255.0। তো এটা হচ্ছে ডটেড ডেসিমেল ভ্যালু, ডেসিমেল ভ্যালু আকারে লেখা, ডটেড ডট দিয়ে ডেসিমেল ভ্যালু আকারে লেখা, এটাকে আমরা বলি ডটেড ডেসিমেল ভ্যালু সাবনেট মাস্ক। আর একটা হচ্ছে স্ল্যাশ দিয়ে। তো ধরেন আমাকে এই আইপিটা দিছে, এই আইপি দেওয়ার পর স্ল্যাশ দিল হচ্ছে 24। তো এই যে এই 24 কে আমরা, এটা একটা সাবনেট মাস্ক স্ল্যাশ 24, এটা কি সাবনেট মাস্ক। এই 24 কে আমরা এইভাবে লিখতে পারি, জাস্ট স্ল্যাশ 24 কে আমরা এইভাবে লিখি 255.255.255.0। তো এইটা 255.255.255.0 যা স্ল্যাশ 24 ও তাই। ক্লিয়ার? এখন তাহলে এই যে এটাতে আমি দেখলাম, তাহলে এখন আমি বুঝবো কিভাবে যে আসলে স্ল্যাশ 24 দিয়ে আমি কি করে বুঝবো যে আমার নেটওয়ার্ক পার্ট কতটুকু আর হোস্ট পার্ট কতটুকু, রাইট? তো এই 24 মানে সাবনেট মাস্ক যা থাকবে ততগুলো হচ্ছে আমার নেটওয়ার্ক পার্ট বা নেটওয়ার্ক বিট। সাবনেট মাস্ক যা থাকবে ততগুলো বিটই হচ্ছে আমার নেটওয়ার্ক বিট। জি। ক্লিয়ার? তাহলে এখন নেটওয়ার্ক আর হোস্ট এইটা যোগ করলে কয়টা বিট হয়? 32 না? 32। তাহলে আমার নেটওয়ার্ক পার্ট যদি আমি পেয়ে যাই, তাহলে হোস্ট পার্ট কতটুকু হবে? 32 এর থেকে নেটওয়ার্ক বাদ দিলে যা থাকে তাই। তাহলে এখানে যদি 24টা যদি আমার নেটওয়ার্ক বিট হয়, তার মানে এই 192 168 এইটুকু হচ্ছে আমার নেটওয়ার্ক পার্ট, আর এই 8টা থাকবে হচ্ছে আমার হোস্ট পার্ট, রাইট? বুঝতে পারছেন কথা আমার? জি। আমি একজনকে একটু শেয়ার করতে বলি, দেখি কি অবস্থা। আমি তো অনেকক্ষণ ধরে বক বক করতেছি। পাবেল ভাই আছেন নিশ্চয়ই? হ্যাঁ। পাবেল ভাই আমাকে বলতে পারবেন এখানে যদি ধরেন আমার 30 থাকে, তাহলে আমার নেটওয়ার্ক পার্ট কতটুকু আর হোস্ট পার্ট কতটুকু? নেটওয়ার্ক পার্ট 30 আর 2 হচ্ছে হোস্ট বিট। হ্যাঁ, 30টা হচ্ছে আমার নেটওয়ার্ক বিট আর 2টা হচ্ছে আমার হোস্ট বিট, রাইট? থ্যাংক ইউ। এখন আমরা একটু দেখব আমাদের আইপিভি কোডটা 4-5টা ক্লাসে ভাগ করা। কয়টা ক্লাসে?
5টা। এটা কাকে বলছে অনেকে? এক্সকিউজ মি, লাস্ট কে 5টা বললেন, একটু নাম বলবেন? হ্যাঁ এই যে আমি লিখছি ভাইয়া, আমি এখনো না বলিনি। না না, অ্যাটেন্ডেন্ট একজন যিনি 5টা উত্তর দিলেন, সরি। যিনি একজন উত্তর দিচ্ছেন 5টা, আচ্ছা শেষ যিনি উত্তর দিচ্ছেন তার মাইকটাতে সমস্যা আছে। ও আচ্ছা, দেখেন আমাদের এই 5টা ক্লাস এ বি সি এন্ড ডি। আচ্ছা আমাকে কিন্তু আপনারা কি কোশ্চেন করেন নাই স্যার, আপনি আইপিভি 4 বললেন, আইপিভি 6 বললেন, আইপিভি 1 2 3 কই, আইপিভি 5 বাই কই? না, ইন্ডাস্ট্রিয়াল এটা স্ট্যান্ডার্ড এই দুটা, আর বাকিগুলো বাকি এগুলো স্ট্যান্ডার্ডাইজ করা হয়নি। কেন? আপনি আগে বলেছেন যে i4 আমরা যখন মানে যে জেনারেশনে আমরা করছি সেই জেনারেশনে কিন্তু i4 অ্যাভেলেবল, মানে আমরা সবাইকে আইপি দিতে পারবো এই হিসেবেই i4 তৈরি করা হয়েছে। জেনারেশন বলতে কি বোঝাচ্ছেন ভাইয়া? জেনারেশন ভাই বলছেন? না, মিনহাজ বলছি। আচ্ছা মিনহাজ ভাই বলেন। আচ্ছা এটা আজ থেকে ধরেন 20 বছর আগে তৈরি হয়েছে i4, মেবি এরকম হতে এর পারে। আগে কি আইপিভি 6 ছিল? না, i6 হয় নাই, i6 তখনও হয়েছে। 3 ছিল কিনা? আইপিভি 3 ছিল? এই বিষয়ে আমার আইডিয়া নেই, তবে আচ্ছা আমি জানি যে আপনাদের টাস্ক এটা, হ্যাঁ আইপিভি 5 টা নাই কেন? ঠিক আছে, যেহেতু না আপনারা ভাই, আমাকে আগে question না করেননি। এএম ছিল, এএম কমিউনিকেশন ছিল। আমি আরপানেট জানি, যাই হোক। আচ্ছা আপনাদের টাস্ক আইপিভি 5 নাই কেন? ওকে দেখেন আমাদের 5টা ক্লাস এ বি সি ডি এবং ই। তো এই 5টা ক্লাসের মধ্যে এই 3টা ক্লাস যেটা আছে, এই 3টা ক্লাস আমরা ইউজ করি, বাকি ক্লাস ডি এবং ক্লাস ই আমরা ইউজ করি না। আমরা বলতে এন্ড ইউজার, কম্পিউটারে ইউজ হয় না, কিন্তু যে ইউজ যে হয় না সেটা না। সারুজ্জামান ভাই কোথায় আছেন? আছেন? জি স্যার আছে। বলেন ক্লাস ডিটা কোথায় ইউজ হয়? সায়েন্টিফিক মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট মানে এটা কি? মাল্টিকাস্ট বুঝলাম, কে ইউজ করে, কারা ইউজ করে এটা? মাল্টিগ্রাফ, মাল্টিটাস্ক। না আমি বলছি ভাই, আপনাদের বলবো, সমস্যা নাই। এই কেফায়েতুল্লাহ ভাই আছেন? কেফায়েতুল্লাহ উনি কি হারিয়ে গেছে? মানে এই ভিডিও পরে দেখে নেবে এরকম কিছু? উনি তো আছেন। কেফায়েতুল্লাহ ভাই জি, কি আছি। আছেন? জি জি। হ্যাঁ গুড, ভেরি গুড। চলে যান না অন করে পিসি। এই না না না, ক্লাস ডিটা কি কাজে ইউজ করা, মানে কোথায় ইউজ করা হয় জানা আছে? এটা আইডিয়া নাই ভাইয়া। ওকে ফাইন, তাহলে আমরা ডিসকাস করি। হ্যাঁ সালাউদ্দিন ভাই ঠিক আছে। তো ক্লাস এ বি সি আমরা আমাদের পিসি বা আমাদের মোবাইলে আইপি ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, প্রিন্টার বলেন, এগুলো এন্ড ইউজার যেগুলো আছে এগুলোতে ইউজ করা হয়। বাট ক্লাস ডি আর এটা কিন্তু এই সমস্ত ডিভাইসে ইউজ করা হয় না। ক্লাস ডি হচ্ছে মাল্টিকাস্টিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। মাল্টিকাস্টিং, মাল্টিকাস্ট বলতে পারেন, মাল্টিকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। আচ্ছা ঠিক আছে, মাল্টিকাস্ট বানান কি ভুল হলো আমার? হ্যাঁ মাল্টিকাস্ট অ্যাড্রেস কেমন? তো হোয়াট ইজ মাল্টিকাস্ট অ্যাড্রেস? শব্দটা থেকে কি বোঝা যাচ্ছে, কেউ কি আমার সাথে শেয়ার করতে পারবেন? মাল্টিকাস্ট মাল্টি বলতে অধিক বোঝাচ্ছে, অনেকগুলা একের অধিক কাজ করতে পারবে একাধিক ইউনিকাস্ট। একাধিক ইউনিকাস্ট, একাধিক ইউনিকাস্ট। ওকে একাধিক ইউনিকাস্ট একটা মানে একটা সোর্স ইউনিকাস্টের জায়গায় ও অনেক একাধিক ভাবে। আচ্ছা ওকে ফাইন, আমরা IPv4 এর 3 ধরনের কাস্টিং দেখব। একটা হচ্ছে ইউনিকাস্ট, ইউ দিয়ে শুরু হবে। ওকে, একটা হচ্ছে মাল্টিকাস্ট, আর একটা হচ্ছে কে বলবেন বলেন? আমি না, কই সালাদ এনিকাস্ট। কই? এনিকাস্ট IPv6 এ। ব্রডকাস্ট। ব্রডকাস্ট, ব্রডকাস্ট কে বললো? ব্রডকাস্ট কেফায়েতুল্লাহ। কেফায়েতুল্লাহ, থ্যাংক ইউ। এইভাবে ক্লাস করে মজা আছে, কে বলতেছে কিছুই জানি না, শুনি না। আচ্ছা নাম সহ বলবো সেটা ঠিক আছে। ওকে ফাইন, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট।
তো ইউনিকাস্টে কি? ইউনিকাস্টে হচ্ছে 1 to 1, Unicast. ক্লিয়ার? আর মাল্টিকাস্টে কি? One to 1 many? to many, Many. বাট Not ব্র্যাকেটে লিখে দিচ্ছি, বাট নট অল। all. আচ্ছা। আর ব্রডকাস্ট 1 to One to many? all, One to all. ক্লিয়ার? Clear? জি আপনার সৈকত ক্লিয়ার? থ্যাংক ইউ। এই তো ক্লিয়ার হলে না ভালো লাগে। তো এই যে 1 to 1, তার মানে হচ্ছে ধরেন আমরা 10 জন বা 12 জন মিলে ক্লাস করতেছি, আমি যদি একজনকে শুধুমাত্র এই 12 জনের মধ্যে আমি যদি একজনকে একটা কোনো কিছু পাঠাই, তো সেটা হবে ইউনিকাস্ট। আর এই 12 জনের ভিতরে যদি আমি 10 জনকেও কোনো কিছু পাঠাই, 12 জনকে পুরো পাঠাইলাম না, সেটা হবে মাল্টিকাস্ট। আর আমার পক্ষ থেকে যদি সবার কাছে 12 জনের কাছে একটা মেসেজ যায়, সেটা হবে ব্রডকাস্ট। ব্রডকাস্ট একটা উদাহরণ দিতে পারবেন কেউ? এই টেলিভিশন আমরা যে টেলিভিশন, দেখি গুড। বাসায়। এটা হচ্ছে ব্রডকাস্ট, কেমন? আচ্ছা, আরেকটা সিম্পল জিনিস একটু ডিসকাস করে নেই, যদি ওইটা আমার মনে হয় না আপনাদের সাথে ডিসকাস করার বিষয়, তারপর আমি ডিসকাস করে নেই। সেটা হচ্ছে আমাদের ডুপ্লেক্স নিয়ে আপনাদের ধারণা আসতো, তাই না? Half duplex, full duplex. হাফ ডুপ্লেক্স, অনেক আগে করছি। তারপরে ফুল ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, তারপরে সিমপ্লেক্স, নাম শুনছেন? হ্যাঁ সিমপ্লেক্স নাম শুনছি। আমি একটা কাজ করি, সিমপ্লেক্সটা একটু আগে লিখি। বলেন এই তিনটা কি জিনিস? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, হোয়াট ইজ দিস? আচ্ছা, আমাকে কে যেন নাই এখানে, নাহিদ হাসান আছেন? নাহিদ হাসান নাই, তাহলে পরে ভিডিও দেখবো, তাই তো? সাজু? জি স্যার আছে। গুড। শান্ত? হ্যাঁ ভাই আছি। ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, বলেন সিমপ্লেক্সটা কি, কে বলতে পারবেন? জি না ভাই। কেন? এটা কিন্তু খুবই, আমি কিন্তু লজ্জা দেবো। এখানে ইলেকট্রিক্যাল ইউটিলিটি অনেকে আছেন। এটা পারতে হবে আপনাদের। আর কেউ গুগলে সার্চ মারেন না আবার। ওকে ফাইন, আমি একটু শেয়ার করি। সেটা হচ্ছে এটা আসলে কিভাবে এখানে আঁকায় দেখাবো কিভাবে। আচ্ছা, সিমপ্লেক্সটা হচ্ছে জাস্ট শুধুমাত্র আপনার একদিকে সেন্ড হবে। যদি একদিকে ডাটা সেন্ড হয় এবং ওই দিক থেকে ডাটা না আসে, হ্যাঁ, সেটা হচ্ছে সিমপ্লেক্স। এটা আপনার সোর্স, এটা ডেস্টিনেশন। তো ডাটা যদি শুধু একদিকে যায়, এই দিকে গেল মনে করেন, ইউনিডাইরেকশনাল, হ্যাঁ, তাহলে এই একদিকে, এদিকে আর যাবে না, এদিকে আসবে না, তো সেটা হবে সিমপ্লেক্স। সিমপ্লেক্স। ওকে ফাইন। এখন হাফ ডুপ্লেক্সটা কি? হাফ ডুপ্লেক্স হলো মানে বোথ ওয়ে কমিউনিকেশন হবে, কিন্তু এট এ টাইম হবে না। বোথ ওয়ে কমিউনিকেশন হবে। থ্যাংক ইউ। কে বললেন? কিন্তু হ্যাঁ, শান্ত ভাই। শান্ত, ভেরি গুড। হ্যাঁ, বোথ ওয়ে কমিউনিকেশন বাট নট সিমিলটেনিয়াস। কিন্তু একই টাইমে হবে। ইয়েস, নট কিন্তু সিমিলটেনিয়াসলি না, তাই তো? ইয়া, এদিকেও যাবে, এদিকেও সেন্ডও হবে, রিসিভও হবে। সে সেন্ডও করতে পারবে, রিসিভও করতে পারবে, বাট একসঙ্গে পারবে না। উদাহরণ কি? ওয়াকি-টকি। আমরা দেখি ওই ওভার না বলা পর্যন্ত কিন্তু আরেকজন কথা বলে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর ফুল ডুপ্লেক্স? এটা বোথ সাইড একসাথে কমিউনিকেট করা যাবে। বোথ সাইড একসঙ্গে সিমিলটেনিয়াসলি কমিউনিকেশন হবে। যেটা এখন হচ্ছে। ওকে, সিমিলটেনিয়াসলি কমিউনিকেশন হবে, সেটা হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স। এখন আপনারা যান, আপনাদের ল্যান্ড কার্ডের ডুপ্লেক্স ফুল সব বের করেন, নেটওয়ার্ক শেয়ারিং সেন্টারে যান, ওয়াইফাই যান, প্রপার্টিসে যান, কনফিগারে যান,
ডিটেলসে যান, ডিটেলস না অ্যাডভান্সে। আচ্ছা এখানে এটা নাই, তাহলে আপনারা এই যে এটাতে বের করেন ইথারনেট ওয়্যারলেস, এটা হবে না। কি ব্যাপার? আচ্ছা আপনারা কেবল দ্বারা কানেক্টেড আছেন কেউ? জি স্যার আমি আছি। কেবল দ্বারা কানেক্টেড যদি আছেন তিনি এখানে অ্যাডভান্সে এটা দেখেন তো আরো কিছু আছে কিনা। স্যার দেখছি। আছে আছে, কেবল ছাড়াই তো দেখাচ্ছে স্যার। দেখাচ্ছে না? হ্যাঁ কেবল ছাড়াই দেখাচ্ছে। কেবল ছাড়া কই পেলেন? আমি পাচ্ছি না কেন? সরি IPv4 অ্যাডভান্সের ভিতরে আছে স্যার শুরু থেকে আবার একটু যাবেন। এই কে পাইছেন? শান্ত পাইছেন? হ্যাঁ হ্যাঁ আমি পাইছি। এই যে আপনি 2 নম্বর ইথারনেট টুটাতে ক্লিক করেন এখানে। হ্যাঁ হ্যাঁ প্রপার্টিসে যান, প্রপার্টিজ, তারপরে কনফিগারে যান। কনফিগার, আমার তো এখানে নাই। আপনারটা তো দেখাচ্ছে না। আচ্ছা আপনি এখানে দেখাচ্ছে। আপনি এখানে দেখবেন হচ্ছে স্পিড, দেখবেন স্পিড নামে একটা অপশন পাবেন। স্যার আবার একটু যাবেন শুরু হ্যাঁ থেকে। স্পিড এন্ড ডুপ্লেক্স। হ্যাঁ আছে, হ্যাঁ আছে স্পিড এন্ড ডুপ্লেক্স। হ্যাঁ ওইখানে দেখবেন যে সিম্পল ডুপ্লেক্স পাবেন, ডুপ্লেক্স অটো নেগোসিয়েশন এগুলো পাবেন। আর কে বলেন আবার যাব? স্যার সাফিন বলছিলেন। হ্যাঁ এই যে এখানে গেলাম, শাফিন সাহেব দেখেন এখানে আসলাম, দেন প্রপার্টিজ। কেমন এই পেজটা আমার আসে না, এই পেজটা কিভাবে গেলেন একটু দেখান। এই পেজ আসে না? এই পেজ তো গতকালকের কাজ। ncp.cpl লেখেন, লিংক স্পিড এন্ড ডুপ্লেক্স এরকম হ্যাঁ হ্যাঁ লিংক স্পিড এন্ড ডুপ্লেক্স। এখন আমি এখানে স্পিড এন্ড ডুপ্লেক্স ডান পাশে ভ্যালু আছে, ভ্যালুতে অটো নেভিগেশন দেখাচ্ছে। একটা কাজ করেন, শান্ত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শান্ত আপনি পেয়েছেন না? না আমি এখন ওই পেজটা পাই নাই, বাট প্রপার্টিজ গুলো আসছে আমার কাছে। আচ্ছা যিনি পাইছেন তিনি একটা স্ক্রিনশট তুলে আমাদের এখানে পাঠান তো। এটা ক্লায়েন্ট ফর মাইক্রোসফট নেটওয়ার্কস কনফিগারে গেলে এটার অ্যাডভান্স অপশনে গেলে আপনি একটা করেন, ওই স্ক্রিনশটটা দিয়ে আপনি ফেসবুকে পোস্ট করেন তাড়াতাড়ি। ফেসবুকে পোস্ট করেন। পেয়েছি আমি। আচ্ছা আপনারা যারা আছেন পিসিতে আইপি কিভাবে বসায় সেটা কি সবার জানা আছে? হ্যাঁ না স্যার। আমরা ওই যে ncpa.cpl লেখেন, ncpa.cpl, এখানে যাবেন, এখানে রাইট বাটন ডাবল ক্লিক করবেন। IPv4 নিয়ে আমরা কাজ করব। দেখেন ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 IPv4। এই যে এখানে ইউজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস, এখানে সিলেক্ট করব, এখানে আমরা আইপি বসাবো। ধরেন 192.168.1.1। আমারটা কি দেখতেছেন সবাই? জি আমি এখানে দেখেন ট্যাব বাটন প্রেস করছি, ট্যাব দিলে অটোমেটিক্যালি সে সাবনেট মাস্ক নিয়ে নিছে 255.255.255.0। ওকে ফাইন। এখানে 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 আমাকে বলেন তো, সাজু আছেন? জি স্যার বলেন। আপনি আমাকে বলেন তো এই যে সাবনেট মাস্ক 255.255.255.0 এটা স্ল্যাশ কত? 24 সরি স্ল্যাশ। আচ্ছা এই স্ক্রিনশটটা কোথায় শেয়ার করব? ফেসবুকে পোস্ট করেন, আপনি ফেসবুকে পোস্ট করে দেন। আজকে রাতে দেয়া হলো। এটা কি 24 হবে आंसर? হ্যাঁ হ্যাঁ 24। আচ্ছা ইয়েস্টারডে গুড, ভেরি গুড। রাভিন চাকমা আছেন? ভাইয়া আমি বলছিলাম রবি চাকমা। আচ্ছা রেভিন চাকমা আপনি বলতেছেন। আপনি আমাকে বলেন আমার এখানে তো নেটওয়ার্কের কানেকশন প্রবলেম, তো তাই মাঝে মধ্যে লিড দিতে হচ্ছে। আচ্ছা আচ্ছা এমডি রাসেল ভাই আছেন? জি জি। এমডি রাসেল ভাই বলেন তো এখানে যদি 248 থাকে .0 তার মানে আমাদের স্ল্যাশ সাবনেট মাস্ক কত হবে? স্ল্যাশ দিয়ে যদি আমি বলি
ভালো করে দেখেন। আমার কথা কি বোঝেন নাই? এখানে 255 258 248 আছে, তাহলে ডট জিরো আছে, তো স্ল্যাশ কত হবে? স্ল্যাশ কত হবে সেটা দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ 21 স্ল্যাশ 21। 21 মনে থাকবে তো? জি জি জি। কোন কনসেপ্টে কোনো সমস্যা আছে? না না সমস্যা। 21 এটা যে কেউ বোঝেন না এরকম কেউ আছেন? উনি যে বললো স্ল্যাশ 21 258 258 248.0 স্ল্যাশ মানে হচ্ছে স্ল্যাশ 21, এটা বোঝেন না এরকম কেউ আছেন? হ্যাঁ আমি সাজু বলছিলাম, বুঝতে পারি নাই। সাজু বুঝতে পারেন নাকি? এই আমাদের কথা বুঝতে পারতেছেন না নাকি এই জিনিসটা বুঝতে না পারতেছেন? এটা বুঝতে পারি নাই কিভাবে বলে। এটা বুঝতে আমরা বলছিলাম যে আমরা দুই ভাবে লিখতে পারি, একটা ডটেড ডেসিমাল দিয়ে একটা স্ল্যাশ দিয়ে। হ্যাঁ, আর একটা হলো আমাদের স্ল্যাশ দিয়ে। এখানে আমাদের ডটেড ডেসিমাল ভ্যালু আছে, তো 255 মানে কয়টা 1? 255 মানে 58। 255 মানে কয়টা 1? 5টা। সাজু বলেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে টোটাল কয়টা 1 হলো? 255 মানে 8টা 1, এই 255 মানে 8টা 1, কয়টা 1 হলো? 58। টোটাল 16টা। 1 কয়টা? 16 21 টোটাল হলো 16টা। 16টা। আর 248 মানে কয়টা 1? 248 5টা। 5টা। অনেকে মনে করে বলতেছেন, আমি কিন্তু মনে করে বলার কথা বলছিলাম না, এগুলো মুখস্থ হয়ে যাবে। আপনাদের অনেকের বলার মানে শর্ট দেখে মনে হচ্ছে আপনারা মনে করে বলতেছেন। আমি কিন্তু আবার রিমাইন্ড করতেছি, এগুলো মনে করে বলবেন না, এগুলো মুখস্থ বলবেন। তো 5টা 1, তাহলে টোটাল 1 কয়টা? 21টা হলো। 21টা, তার মানে স্ল্যাশ 21। তো স্ল্যাশ 21 ও যা, 255 258 248 ও তাই। বুঝতে পারছেন কথা? জি বুঝতে পারছি। শান্ত আছেন? হ্যাঁ ভাই আছি। শান্ত আমাকে বলেন তো এখানে স্ল্যাশ কত? এখানে স্ল্যাশ 224 হলে শুনিস এতক্ষণ লাগতেছে কেন? 19টা হওয়ার কথা। 19টা হওয়ার কথা মানে? 32 মাইনাস 29। কেফায়েতুল্লাহ ভাই আছেন? 19টা। তার মানে স্ল্যাশ কত? 19। এতক্ষণ লাগতেছে কেন? নরমাল হিসাব। মুখস্থ করতে হবে। 8টা 224 মানে 3টা 1, তার মানে 8 আর 16 আর 10 19 স্ল্যাশ 19। এত সময় লাগানো যাবে না, এই কারণে কিন্তু আমি আপনাদের মুখস্থ করতে বলছিলাম, মুখস্থ কিন্তু এমনি এমনি করতে বলি নাই। আরো কাজ আছে মুখস্থ, আপনারা দেখবেন যাদের মুখস্থ ভালো থাকবে, যে তাতে মুখস্থ বলতে পারবেন, সে আরো দ্রুত কাজ করতে পারতেছেন। তো বি কেয়ারফুল, এগুলো যাদের এখনো মুখস্থ হয়নি মুখস্থ করে ফেলবেন কাইন্ডলি। জি স্যার। তার মানে ভাইয়া যে কয়টা বিট হবে ওটা থেকে মানে ওটাই হবে ওইখানকার সাবনেট মাস্ক। হ্যাঁ হ্যাঁ ওটাই সাবনেট মাপ। আচ্ছা এখানে এই ভিডিওর এই মানে এই পিকচারটা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি। এখানে দেখেন, আপনাদের সামনে মনে হয় এটা ওপেন করা আছে। এখানে দেখেন লিঙ্ক স্পিড এন্ড ডুপ্লেক্স দেখতে পাচ্ছেন? এই যে এখানে যদি যান, এখানে দেখেন আছে অটো নেগোসিয়েশন। অটো নেগোসিয়েশন। আচ্ছা এখানে আর কি কি আছে? 1000 মেগাবিটস পর্যন্ত স্পিড। আমি একটা স্ক্রিনশট শেয়ার করছি, ওটা দেখেন। ওটা আরো ভালো। ওটা শেয়ার করছেন? কোথায় শেয়ার করছেন? ডাইরেক্ট পোস্ট হিসেবে, ফার্স্ট পোস্ট হয়ে গেছে দেখেন। ইন্ডিভিজুয়াল পোস্ট হিসেবে। হ্যাঁ গুড, ভেরি গুড। দেখেন এই যে এখানে আমাদের লিঙ্ক স্পিড এন্ড ডুপ্লেক্স আছে, তাই তো? এখানে লিঙ্ক স্পিডে কত দেওয়া আছে? 10 Mbps ফুল ডুপ্লেক্স। 10 Mbps ভাই একটু জুম ইন করলে ভালো হয়। জুমিং করলে ভালো হয়।
ঠিক আছে? জি। দেখেন এখানে লিখেছেন ডুপ্লেক্স আছে 10 Mbps ফুল ডুপ্লেক্স, 10 Mbps হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্স। তাহলে ফুল ডুপ্লেক্স আপনার এই পাশে মনে করেন আপনার দুইটা মেশিন, একটা সেন্ডার একটা রিসিভার। তো সেন্ডার যে আছে তার এখানে যদি 10 Mbps হাফ ডুপ্লেক্স থাকে, আর ওই পাশে যদি রিসিভারের এখানে যদি 10 Mbps ফুল ডুপ্লেক্স থাকে, তো যার হাফ ডুপ্লেক্স আছে সে কিন্তু তাহলে কিন্তু সিমিলটেনিয়াসলি ডাটা ট্রান্সফার রিসিভ করতে পারবে না। বুঝতে পারছেন কথা? ভাই যদি আরেকবার বলতেন। যদি মনে করেন আপনার সেন্ডার এবং রিসিভার দুইটা পার্ট আছে, এই যে সেন্ডার রিসিভার, এইখানে এই মেশিনটাতে কনফিগার করা আছে ধরেন 10 Mbps হাফ ডুপ্লেক্স এই মেশিনে, আর এই মেশিনে করা আছে মনে করেন 10 Mbps ফুল ডুপ্লেক্স। যার মেশিনে হাফ ডুপ্লেক্স করা আছে সে কিন্তু একসঙ্গে কি করতে পারবে না, ডাটা সেন্ড এবং করতে পারবে না। আবার ওই পাশে যদিও তার ফুল ডুপ্লেক্স আছে তারপরে সেও কিন্তু পারবে না একসঙ্গে ডাটা করতে। বটলনেক সিচুয়েশন। কেন পারবে না? সে তো একসঙ্গে সেন্ড রিসিভ করতে পারতেছে না, তো সেও কিন্তু পারবে না যদিও তার ফুল ডুপ্লেক্স করা আছে। কারণে দুই পাশে কানেকশনটা এবং ডুপ্লেক্সটা একই হওয়া উচিত। এবং এই স্পিডের কথা দেখেন, আপনার এই সেন্ডারে যদি আপনার 10 Mbps থাকে আর রিসিভারে যদি 100 Mbps থাকে তাহলে কিন্তু প্রবলেম, কারণ সে 100 Mbps এর ডাটা পাঠাবে, 10 Mbps এর ডাটা রিসিভ করবেন। বুঝতে পারছেন কথা? তো দুই পাশেই আপনার স্পিড এবং ডুপ্লেক্স একই হওয়া উচিত। দ্যাটস হোয়াই অ্যাকচুয়ালি সিস্টেম কি করে, সিস্টেম দুই পাশে অটো নেগোসিয়েশন বাই ডিফল্ট দিয়ে রাখে। সিস্টেমে ডিফাইন করে নিবে যে ওই পাশে কি আছে এই পাশে কি আছে, ওকে ফাইন, যা আছে এর ভিতরে আমরা অটো নেগোসিয়েশন দুইজনই যেন ঠিকঠাক ভাবে কাজ করতে পারে, দ্যাটস হোয়াই সে অটো নেগোসিয়েশন করে রাখে, যে দুইজনের যেন আমরা একই ওয়েতে একই ভাবে কাজগুলো করতে পারি। আচ্ছা, এটা আপনার যে পিসি, এটা মনে হয় একটু আগের পিসি, রাইট? 7 মোস্ট প্রবলি এটা উইন্ডোজ 7 যে স্ক্রিনশটটা দিবেন উইন্ডোজ 7 মনে হচ্ছে। উইন্ডোজ 7। আচ্ছা, এখানে দেখবেন যে আপনাদের উইন্ডোজ 10 যাদের আছে বা নতুন যাদের, এখানে 1 জিবি নামে একটা পাবেন। আছে কারো 1 জিবি? কারো কি আছে 1 জিবি স্পিড এরকম আছে 1 জিবিপিএস? হ্যাঁ 1 জিবিপিএস ফুল ডুপ্লেক্স আছে। আচ্ছা, এগুলো কি? এগুলো হচ্ছে 10 Mbps স্পিডের ডাটা যাবে, 100 Mbps স্পিডের ডাটা যাবে, 1000 Mbps স্পিডের ডাটা যাবে। আপনার যে ল্যান পোর্টটা আছে যেখানে কেবল লাগাইছেন, এই কেবলের ভিতর মানে কেবলের ভিতর না তো ওই পোর্টের ভিতর দিয়ে আপনার কত স্পিডের ডাটা যাবে সেটা আপনাদের এখানে কিন্তু স্পিডে দেখা যায়। কারো যদি 10 Mbps থাকে না 10 মেগাবিট পার সেকেন্ডে 10 মেগাবিট পার হয়ে ডাটা যাবে। কারণ যদি 1 জিবি থাকে তার মানে পার সেকেন্ডে 1 জিবি হারে তার ডাটা পাস হবে। আচ্ছা, এখানে দেখেন এখানে এমবি ছোট হাতের বি আছে, এই বি মানে কি? বিট। বি মানে বিট, আর বড় হাতের বি থাকলে কি হবে? বাইট। বাইট। কোথায় বিট ইউজ করা হয়, কোথায় বাইট ইউজ করা হয় জানা আছে আপনাদের? নেটওয়ার্কিং এর ক্ষেত্রে বিট, স্টোরেজের ক্ষেত্রে বাইট। হ্যাঁ, গুড গুড, আরেকবার বলেন। নেটওয়ার্ক বিট আর স্টোরেজের ক্ষেত্রে বাইট, বাইটের একটা সম্পর্ক আছে। আচ্ছা, শব্দ হচ্ছে কার? শব্দ হচ্ছে, আমি কথা শুনে আরো একটা হেডফোন থেকে শব্দ আসতেছে। রেভিন চাকমা ভাইয়ের মনে হয়। প্লিজ একটু ই করেন, ক্লিয়ার করেন। আচ্ছা, হ্যাঁ আরেকবার বলেন কি বলতেছিলেন কাইন্ডলি। এটা হচ্ছে স্টোরেজের ক্ষেত্রে বাইট ইউজ হয়, নেটওয়ার্ক প্রোটোকলের ক্ষেত্রে বিট ইউজ হয়, কিন্তু বিট আর বাইটের মধ্যে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে 8 বিটসে 1 বিট, দ্যাটস ইট, বাইট 1 বাইট। ওকে ফাইন, আপনারা এটা কিন্তু পড়াশোনা করবেন, আমি একটা ছোট একটা লিংক আপনাদের দেব, ওখানে আপনারা দেখে নেবেন, দেন তারপরে আমি ডিসকাস করব। ওকে, আচ্ছা আমি এটাতে একটু ফিরে আসি। তাহলে আমরা এইটুকু তো বুঝলাম, আমরা ক্লাসে ছিলাম, রাইট? ক্লাস, এখন এই ক্লাস এর একটা রেঞ্জ আছে, সেটা হচ্ছে 0 থেকে শুরু করে 127। ক্লাস বি এর একটা রেঞ্জ আছে 128 থেকে শুরু করে
191। ক্লাস সি এর একটা রেঞ্জ আছে 192 থেকে শুরু করে 223। ক্লাস ডি এর একটা রেঞ্জ আছে 224 থেকে শুরু করে 239। আর ক্লাস ই এর একটা রেঞ্জ আছে 240 থেকে শুরু করে 255। ভিএলআইপি ক্লাস ইটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কাজে ইউজ করা, আর&ডি এর জন্য আমাদের ক্লাস ই এর আইপিটা ইউজ করা হয় রিসার্চ করার জন্য অথবা ডেভেলপমেন্টের জন্য। তো ক্লাস এ যেটা আছে সেটা কত আমি বললাম 0 থেকে 127, ক্লাস বি 128 থেকে 191, ক্লাস সি হচ্ছে 192 থেকে 223। এই জিনিসগুলো কি সেটা হচ্ছে কোন একটা আইপি আপনি দেখলেন, এই আইপি গুলোকে আমরা এই 5টা ক্লাসে ভাগ করি, বলবে যে এই আইপিটা কোন ক্লাসে, ক্লাস এ বি এবং সি কোন ক্লাসে হতে পারে। তো একটা আইপি দেখলে আমি কি করে বুঝবো যে এটা কোন ক্লাসের? সেটার জন্য আপনাকে এই জিনিসটা জানতে হবে। ক্লাস এ যদি হয় তাহলে প্রথম অক্টেট মাথায় রাখবেন, প্রথম অক্টেট শুধু, সেকেন্ড থার্ড ফোর্থ কোনো অক্টেটের দিকে তাকাবো না, শুধু ফার্স্ট অক্টেটের দিকে তাকাবো। ফার্স্ট অক্টেট মানে এই পাশের এই অক্টেটটা ফার্স্ট অক্টেট। এইখানে যদি 0 থেকে 127 এর ভিতরে কোনো সংখ্যা থাকে তাহলে সেটা ক্লাস এ, 128 থেকে 191 এর ভিতরে যদি কোনো সংখ্যা থাকে সেটা ক্লাস বি, 192 থেকে 223 এর ভিতরে যদি কোনো সংখ্যা থাকে সেটা ক্লাস সি, আর 224 থেকে 239 এর ভিতরে যদি কোনো সংখ্যা থাকে সেটা হবে ক্লাস ডি। তাহলে এই যে আমরা যে একটা আইপি দিছি এটা ক্লাস সি, এটা কোন ক্লাস? ক্লাস সি, ক্লাস সি। ক্লাস। আচ্ছা আমাকে একজন বলেন তো, কে বলবেন? সাজু সাহেব বলেন, ক্লাস বি এর একটা আইপি বলেন তো আমাকে। 190। গুড, ভেরি গুড। পাবেল ভাই আছেন? জি। পাবেল ভাই বলেন ক্লাস এ এর একটা আইপি বলেন। 10.0.0.2। 10.10 পেলেন কেন? 10 ছাড়া কিছু ছিল না? হ্যাঁ আছে, বাট নাও এটা রেঞ্জে 10 কেন আসছেন আপনি? 10টাই কেন বললেন আমারে বলেন না একটু, 10টা কেন বললেন? ক্লাসের 10টা ইউজুয়াল, মানে খুব বেশি প্রাইভেট আইপি হিসেবে ব্যবহার করা হয় ক্লাসে। ক্লাস। আচ্ছা মুকিত সাহেব আছেন? জি। মুকিত সাহেব বলেন তো এটা কোন ক্লাস? এটা ক্লাস বি। এখানে 198 আছে, দেখতে পাচ্ছেন না? আমরা তো প্রথমটা খেয়াল করব, ফার্স্ট অক্টেট। ভেরি গুড, থ্যাংক ইউ। এরকম ফুল কনফিডেন্সের সাথে উত্তর দিতে হবে। আমরা এদিকে কোনো দিক তাকাবো না, কেমন? আমরা শুধু ফার্স্ট অক্টেটের দিকে তাকাবো, তাহলে বুঝবো এটা আমার কোন ক্লাসের। তাহলে আমরা ক্লাস ডিফাইন করলাম। এখন আসেন আমাদের IPv4 এর যেহেতু স্বল্পতা আছে, খুব কম সংখ্যক আইপি আছে আমাদের ডিভাইসের তুলনায়, তো দ্যাটস ওয়াই বিশেষজ্ঞরা চিন্তা করলো এটা কি একটা ব্যবস্থা করা যায়। তখন তারা চিন্তা করে একটা জিনিস পদ্ধতি বের করলো যে আমরা এই আইপি গুলোকে দুটা ভাগ করি। কি কি? একটা প্রাইভেট আইপি, একটা পাবলিক আইপি। বুঝতে পারছেন আমার কথা? আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। তো এটা হচ্ছে কি ক্লাস বি, এটা তাহলে কি হবে ক্লাস সি। সি। ওকে, তো প্রাইভেট আইপি আর পাবলিক আইপি। প্রাইভেট আইপি। আচ্ছা ভাইয়া, এই যে ক্লাস এবিসিডি যে ছিল এটা এটা হলো IPv4 এর, হ্যাঁ, 4 এর আন্ডারে IPv4 হ্যাঁ, আমরা IPv4 নিয়ে ডিসকাস করতেছি, IPv6 এ না। আমরা যা ডিসকাস করতেছি সব IPv4 এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে। আচ্ছা, তো পাবলিক আইপি আর প্রাইভেট আইপি এই জিনিসটা আসলে কি? পাবলিক আইপি হচ্ছে, পাবলিক বলতে কি বোঝাচ্ছে? সব জায়গায় যাবে, সব জায়গায়, তাই তো? পাবলিক মানে কি? সব। আর প্রাইভেট মানে সব না, সব জায়গায় না, এটাই তো। তো একটা বিষয় মনে করেন, এটার সুবিধা কি? ধরেন সুবিধা হচ্ছে, মনে করেন আপনার একটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি মনে করেন এই একটা ল্যাব, এই ল্যাবে মনে করেন আপনার এখানে মনে করেন কি বলবো 10টা পিসি আছে, এই ল্যাবের ভিতরে 10টা পিসি। আপনার আরেকটা ইউনিভার্সিটি, ওই একই ইউনিভার্সিটি আরেকটা ল্যাব আছে, এখানে মনে করেন আরো 10টা পিসি আছে।
তাহলে এই 10টা পিসিতে যদি আমি তাহলে কমিউনিকেশন করতে হলে কি লাগবে? আইপি লাগবে। আইপি ছাড়া তো কখনোই কমিউনিকেশন হবে না। আইপি লাগবে। তো এই 10টা পিসিতে আমি 10টা আইপি দিলাম। ধরেন এখানে আমি আইপি একটা অ্যাসাইন করলাম 10.1.1.1, আমি আরেকটা আইপি অ্যাসাইন করলাম 10.1.1.2, আরেকটা আইপি অ্যাসাইন করলাম 10.1.1.3। এরকম 10টা পিসিতে আমি মনে করেন 10টা আইপি ইউজ করলাম। তাহলে বিষয়টা যেটা দাঁড়াবে, এই যে এখানে 3টা আইপি বা 10টা আইপি যে ইউজ করছি, এই 10টা আইপি কিন্তু অন্য কেউ ইউজ করতে পারবে না। আপনার মনে করেন প্রাইভেট আইপি পাবলিক আইপি বাদ, এই কনসেপ্ট নাই। তাহলে যদি আমি একটা পিছনে একটা আইপি ইউজ হয়, তাহলে এই আইপিটা অন্য কেউ আর ইউজ করতে পারবে না। প্রত্যেকে যদি একটা করে আইপি ইউজ করে, প্রত্যেকের ডিভাইসে যদি একটা করে আইপি থাকে, তাহলে কিন্তু আরো অনেক আগে আমার IPv4 শেষ হয়ে যেত। এটা গবেষকরা চিন্তা করে দেখলো যে না, আমার এই একটা ল্যাব আছে, এই ল্যাবের ভিতরে 10টা পিসি একে অপরের সাথে কমিউনিকেশন করবে, কিন্তু কমিউনিকেশন করার জন্য যেহেতু আমার আইপি লাগবে, আইপি ছাড়া হবে না, তাহলে আমাদের আইপি দিতে হবে। কিন্তু এই আইপি দিব ঠিকই, কিন্তু আমি যদি এরকম করতে পারি যে না, এখানে এই ল্যাবে যে 10টা আইপি ইউজ করতেছি, আমি এই পাশের ল্যাবেও আমি ওই একই সংখ্যক আইপি ইউজ করব। বুঝতে পারছেন আমার কথা? তাহলে কি হইলো, এরকম মনে করেন আপনার যদি একটা ইউনিভার্সিটি হয়, একটা ইউনিভার্সিটি 10টা ল্যাব যদি হয়, 10টা ল্যাবে আপনি ইচ্ছা করলে এই একই সংখ্যক আইপি গুলো কি করতে পারতেছেন, ইউজ করতে পারতেছেন। তাহলে এতে সুবিধা কি? সুবিধা কি হলো যে আপনার 10টা ল্যাব আছে, 10টাতে 10টা করে পিসি থাকলে 100টা পিসি, কিন্তু 100টা পিসিতে আপনি মাত্র 10টা করে আইপি, 10টা আইপি ইউজ করতেছেন। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? জি, বুঝতে পারছি। যাদের প্রাইভেট আইপি পাবলিক আইপি নিয়ে ধারণা আছে তারা তো জানেন, কিন্তু যাদের ধারণা নাই তাদের সাথে আমি একদম বেসিক্যালি মানে ইনিশিয়ালি একদম বেসিক জিনিসটা আমি একটু শেয়ার করতেছি। তো গবেষকরা চিন্তা করলেন যে এইভাবে আমরা আইপি গুলো রিজার্ভ করতে পারি, এবং এই আইপি গুলো কিন্তু কখনোই ইন্টারনেটে যাবে না। এই আইপি দিয়ে কখনোই ইন্টারনেট অ্যাক্সেস করা যাবে না। এই আইপি গুলো কি হবে, আপনার ল্যান্ড সাইডে আপনার ল্যাবে একে অপরের সাথে আপনি কমিউনিকেশন করেন, কিন্তু ইন্টারনেটে ওভার ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারবেন না। ধরেন আমার একটা ল্যাব হইছে, এখানে আমার ইন্টারনেট দরকার নাই, কিন্তু এখন ইন্টারনেট দরকার নাই, তারপরেও যদি আমি 10টা আইপি আমার লাগবে, এই আইপি গুলো যদি আমার দুনিয়ায় আর কেউ ইউজ না করতে পারে, তাহলে আমার কি দরকার? আমার আইপি কিন্তু অনেক নষ্ট হচ্ছে। তো গবেষকরা চিন্তা করে এটা বের করছে, যেহেতু তোমার দরকার নেই ইন্টারনেট ইউজ করা, তোমার শুধু দরকার কি যে না, তোমার ল্যাবে 10টা পিসি আছে, 10টা পিসি একে অপরের সাথে কমিউনিকেশন করবে, ঠিক আছে, ওকে ফাইন। তোমরা একটা রেঞ্জের আইপি নাও, এই রেঞ্জের আইপি গুলো দিয়ে তোমরা ইউজ করো, কোনো সমস্যা নাই। এই রেঞ্জের আইপি আরো 10 জন ইউজ করুক, 10 জন কেন, আরো 10 লক্ষ মানুষ ইউজ করুক, কোনো প্রবলেম নাই। তাহলে কি হবে, আইপির স্বল্পতা নিয়ে কিন্তু যে জটিলতাটা আছে, এই জটিলতা কিছুটা হলেও কমবে। এই আইপি গুলোকে আমরা বলি প্রাইভেট আইপি। যে আইপি গুলো আমরা প্রাইভেটলি ইউজ করি, যেগুলো ইন্টারনেটে অ্যাক্সেসিবল না। প্রত্যেকটা ক্লাস এ বলেন, ক্লাস বি বলেন, ক্লাস সি বলেন, প্রত্যেকটা ক্লাসের নিজস্ব একটা রেঞ্জ আছে, পাবলিক আইপি প্রাইভেট আইপি রেঞ্জ আছে। ওই পাবলিক আইপি রেঞ্জটা আপনাকে জানতে হবে। ধরেন আমি যদি ক্লাস এর কথা বলি, তাহলে সেক্ষেত্রে এটা রেঞ্জ হচ্ছে 10.0.0.0 থেকে শুরু করে 10.255.255.255. হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার ক্লাস এর প্রাইভেট আইপি। এগুলো কি সব প্রাইভেট আইপি। এগুলো ছাড়া বাকি সব কি হবে তাহলে? পাবলিক আইপি। ক্লাসে পাবলিক আইপি হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ক্লাস এর প্রাইভেট আইপি। ক্লাস বি এর প্রাইভেট আইপি কেউ বলবেন আমাকে? কারো জানা আছে? 16 হাসানুজ্জামান আছেন নাকি? আছেন? হ্যাঁ, আছে স্যার। বলেন, দাদি বলেন। এত থেকে 172.31.255.2 আছি 192.168। আপনারা তো নেটওয়ার্কে কাজ করেন, তাই না? জি, নেটওয়ার্ক নেই। আপনি এখানে আসছেন কি?
একটু রিভিশন দেওয়ার জন্য। আপনি আমাদের সাথে শেয়ার করবেন। ওকে, তো এই তিনটা জিনিস, এই তিনটা রেঞ্জ হচ্ছে আমাদের প্রাইভেট আইপি রেঞ্জ। ক্লাসে ওকে, এখন এর বাইরে যা থাকবে সেগুলো কি পাবলিক আইপি। তাহলে এখন আমাকে বলেন, কে বলবেন? শান্তু সাহেব আছেন না চলে গেছে? হ্যাঁ আছি আমি। হ্যাঁ শান্তু সাহেব বলেন তো, এই যে এই আইপিটা প্রাইভেট আইপি না পাবলিক আইপি দেখতে পাচ্ছেন? এইটা হ্যাঁ দেখতে পাচ্ছি। বলেন। এটা এটা প্রাইভেট আইপি। প্রাইভেট আইপি? হ্যাঁ। আচ্ছা, রবিন চাকমা পাবলিক আইপি। জি ভাইয়া। এটা প্রাইভেট না পাবলিক রবিন চাকমা ভাইয়া? জি ভাইয়া, এটা প্রাইভেট আইপি। প্রাইভেট আইপি, গুড। কে ফায়দুল্লাহ ভাই আছেন? নাই। মিনান হোসেন? ঠিক আছে, এটা কি আইপি, প্রাইভেট না পাবলিক? পাবলিক বলতেছিলাম। পাবলিক? পাবলিক কেন? এখানে এটা 172.16.0 হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। তো দেখেন, আগে আপনারা এটা প্রাইভেট না পাবলিক আগে ডিফাইন করার আগে আপনি আগে দেখে নেবেন এটা কোন ক্লাস। তো সাজু সাহেব আছেন? সাজু সাহেব কি আছেন? সাজু সাহেব বলেন, এইটা কোন ক্লাসের আইপি? ক্লাস এ, বি অর সি? বি। ক্লাস বি। তাহলে আমি ক্লাস বি এর দিকে এখন তাকাবো। ক্লাস বি এর প্রাইভেট আইপি যদি হয় তাহলে 172 থেকে শুরু হবে ফার্স্ট অক্টেট, শেষ হবে 172 দিয়ে। এটা রেঞ্জ। আমার কি এটা 72 আছে? নাই। সো এটা কিন্তু প্রাইভেট আইপি হবে না। আর প্রাইভেট আইপি না হওয়া মানে কি পাবলিক আইপি। ক্লিয়ার? আচ্ছা, এখন মনে করেন এটা এরকম আছে 172 আছে, দেন তাহলে কি হবে? প্রাইভেট না পাবলিক? পাবলিক হবে এটা। 172 থাকলে তো প্রাইভেট হবে। এখনো পাবলিক আছে। এখনো পাবলিক, গুড। কেন? কারণ 172 থেকে 172 মিনিট ঠিক আছে, ফার্স্ট অক্টেট ঠিক আছে, কন্ডিশন মিলছে। আর সেকেন্ড অক্টেটে কি আছে? 16 থেকে 31। মানে 16 থেকে 31 হতে হবে। আমার আছে কত সেকেন্ড অক্টেটে? 175। তার মানে এই রেঞ্জের ভিতরে কি আছে 16 থেকে 31? নাই। তার মানে এটা হচ্ছে ভাই তাহলে এখানে কি প্রাইভেট আর পাবলিক নির্ধারণ করার সময় সবগুলো অক্টেটই চেক করা লাগবে? হ্যাঁ, সবগুলো আপনার অক্টেট চেক করা লাগবে না। আপনি ফার্স্ট অক্টেটটা চেক করলেন, চেক করার পর যদি দেখলেন যে ঠিক আছে, তারপর সেকেন্ড অক্টেট চেক করবেন। সেকেন্ড অক্টেট যদি ঠিক থাকে তাহলে আর বাকিগুলো চেক করার দরকার নাই, বিকজ অফ এই 0 থেকে 255 এর মধ্যে তো কোনো একটা তো হবেই, পরের 0 থেকে 255 এর মধ্যে কোনো একটা সংখ্যা তো হবেই, তাই না? তো বেসিক্যালি দুইটা জিনিস আপনাকে দুইটা অক্টেট চেক করা লাগবে। কেমন? তো এখানে যদি আমাদের 30, তার মানে এটা হচ্ছে আমার প্রাইভেট আইপি, কারণ 16 থেকে 31 এর ভিতরে 30 আছে। ক্লিয়ার? আর ক্লাস এর ক্ষেত্রে দেখেন 10 দিয়ে 10 আর 0 থেকে 250 এর মধ্যে কোন একটা সংখ্যা হবেই, 0 থেকে 250 এর মধ্যে কোন একটা সংখ্যা হবে, 0 থেকে 250 এর মধ্যে কোন একটা সংখ্যা হবে। তো 10 দিয়ে যেটা শুরু হবে সেটাই প্রাইভেট আইপি। ক্লিয়ার? জি স্যার। কারণ আমার 0 থেকে 255 এর বাইরে কিছু নাই, যা হওয়ার কোন একটা সংখ্যা তো এর ভিতরে হবেই হবে। আর ক্লাস সি তে 192 এর 168 দিয়ে যদি শুরু হয় তাহলে সেটাই ক্লাস সি এর প্রাইভেট আইপি। বুঝতে পারছেন কথা? তার কোনো কনফিউশন নাই? এখন আমি বলছি যে এই প্রাইভেট আইপি গুলো কিন্তু ইন্টারনেটে অ্যাক্সেসেবল না, ইন্টারনেটে যায় না। কারণ কি? কারণ হচ্ছে প্রাইভেট আইপি ইন্টারনেটে রাউটেবল না। এটা খুব ভালো করে মাথায় রাখেন। যারা ফ্রেশার আছেন, কখন নেটওয়ার্কিং এ যখন ভাইবা দিতে যান, এই কোশ্চেন খুব কমন কোশ্চেন যে প্রাইভেট আইপি দিয়ে আপনি ইন্টারনেট কেন অ্যাক্সেস করতে পারেন না? কারণ সহজ কথা, কারণ হচ্ছে প্রাইভেট আইপি ইন্টারনেটে রাউটেবল না। প্রাইভেট আইপি ইন্টারনেটে রাউটেবল না, is not রাউটেবল in internet। ঠিক আছে? তাহলে আমরা যে আইপি, এখন আপনারা বলেন আমরা যে আইপি ইউজ করতেছি সেটা প্রাইভেট না পাবলিক? পাবলিক। এই আইপিটা কি প্রাইভেট না পাবলিক? প্রাইভেট। এই প্রাইভেট হলে কি ইন্টারনেট প্রাইভেট? জি, আমরা তো ইউজ করতে পারবো না পাবলিক প্রাইভেট।
এটা প্রাইভেট বলি কি এখন আমরা যে কমিউনিকেশন করছি সব তো ইন্টারনেটের মাধ্যমে, তাহলে আমার আইপি যদি পাবলিক প্রাইভেট হয় তাহলে কি ইন্টারনেট ইউজ করতে পারতাম? আপনার ইন্টারনেটের আইপি রাউটারে দেয়া আছে, এইটা তো লোকাল প্রাইভেট। সে অনেক টপমোস্ট উপরে কথা চলে গেছে। এই যারা আমরা একটু কম বুঝি বা একটু আমরা নতুন আছি তারা বলেন এটা কি প্রাইভেট না পাবলিক? পাবলিক। কেন পাবলিক কেন? দেখেন তো রেঞ্জ দেখে দেখে বলেন। সরি, রেঞ্জ অনুযায়ী এটা অবশ্যই প্রাইভেট। অবশ্যই প্রাইভেট। হ্যাঁ হ্যাঁ আর কি ক্লাস সি তো 192 168 দিয়ে শুরু হইছে, তো এটা কি প্রাইভেট আইপি, তাই তো? কিন্তু তারপরে আমরা কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারতেছি। তাহলে দুই কথা কি দুই রকম হয়ে গেল? আমি একটু আগে বলছি যে প্রাইভেট অ্যাপি প্রাইভেট অ্যাপি দিয়ে আপনি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন না, কিন্তু আমি তো ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছি। জি, তাহলে কথা কোনটা ঠিক, আমারটা ঠিক নাকি সিস্টেমের কথা ঠিক আছে? এটা দুইটা ঠিক আছে ভাইয়া। দুইটা ঠিক আছে কেমনে? দুইটা কি কেমনে? না, প্রাইভেট দিয়ে যখন কোনো কিছু বের হবে সেটা পাবলিক হয়ে চলে যায়। হ্যাঁ, আপনাদের কম্পিউটার লেখেন হোয়াট ইজ মাই আইপি। দেখেন তো এই যে আইপিটা দেওয়া আছে এই আইপিটা কি আইপি, প্রাইভেট না পাবলিক? এটা পাবলিক। এটা পাবলিক। তার মানে হচ্ছে আমাদের প্রাইভেট আইপি গুলো যখন ইন্টারনেটে যাচ্ছে তখন এই পাবলিক আইপির মাধ্যমে যাচ্ছে, অর্থাৎ ইন্টারনেটে কিন্তু এই আইপি কে চেনে, আমার প্রাইভেট আইপি ইন্টারনেটে চেনে না। এটাকে টেকনিক্যাল ভাষায় আমরা বলি নেট। কি বলবো? নেট। এগুলো আমরা পরবর্তীতে দেখবো নেটিং কত প্রকার, কি কি কিভাবে করে না করে সব দেখবো। নেট এনএটি নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন কেমন? IPv4 এখন পর্যন্ত ওয়ার্ল্ডে এক্সিস্ট আছে, তার সবচেয়ে বড় কারণ এই নেটিং। জি, না হলে স্যাচুরেটেড হয়ে যায় তো। হ্যাঁ, না হলে আইপি স্যাচুরেটেড হয়ে যায় তো, মানে অলরেডি যেটা এটা না থাকলে অনেক আগে আইপি শেষ হয়ে যেত। তো এটার দ্বারা আপনার কোম্পানিতে 1000 জন ইউজার যদি প্রাইভেট আইপি ইউজ করে, ওই 1000 জন ইউজার ওই একটা আইপি থ্রু দিয়ে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে। তার মানে একটা আইপি শুধুমাত্র ইউজ হচ্ছে। এইটুকুটা আপাতত মাথায় রাখেন। তাহলে আমরা এইটুকু কভার দিলাম, প্রাইভেট আইপি, পাবলিক আইপি। আচ্ছা, আমাকে বলা হয়েছিল 40 মিনিট পরে নাকি জুম টাইম আউট হয়ে যাবে, কিন্তু আমাদের 2 দিন ক্লাস করলাম তো হলো না তো। আপনারটা রেজিস্টার্ড বোধহয়। আচ্ছা, যে ইস্যুগুলো নিয়ে আমরা কথা বললাম এগুলো একটু কাইন্ডলি মনে রাখবেন, কেমন স্যার? ওকে জি, কারো কোনো কনফিউশন থাকলে বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। কোশ্চেন আসছিল। অবশ্যই, শিওর স্যার, কোশ্চেনটা যদি এমন হয় একটা আইপি অ্যাড্রেস দিয়ে যদি আমরা এতগুলা পিসি চালাতে পারি। একটা কোশ্চেন আসছিল, ওয়েট, একটা কোশ্চেন আসছিল। কোথা থেকে আসছিল এই কোশ্চেনটা? স্যার আমার আসে না স্যার, আমার মাইন্ডে আসছে আর কি। এটা আপনার মাইন্ডে আসছে? আচ্ছা বলেন। স্যার কোশ্চেনটা আপনি কি একসঙ্গে কি 2 জন 3 জন ক্লাস করতেছেন নাকি? না, আমি বলেন, সমস্যা নেই, বলেন। যেমন হয় যে একটা আইপি অ্যাড্রেস দিয়ে এতগুলা পিসি চলছে, যে কোন একটা পিসি দিয়ে যদি ক্রাইম হয় তাহলে সেটা সিলেক্ট করবে কিভাবে? এগুলো কোনো ব্যাপার না, এগুলো ম্যাক অ্যাড্রেস দিয়েও আপনি ধরতে পারবেন। আইএসপির কাছে আপনার সমস্ত কিছুই আছে, আপনার ম্যাক অ্যাড্রেস বাইন্ড করা আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, এগুলো আমরা ম্যাক অ্যাড্রেস তো স্টেবিলিটি, এখানে কোনো ম্যাক অ্যাড্রেস পরিবর্তন ট্র্যাক করতে পারবো, কোনো সমস্যা। এগুলো আমরা আস্তে আস্তে জানবো, হ্যাঁ, প্রবলেম নাই। আচ্ছা, আমরা যা ডিসকাস করলাম এর ভিতরে কারো কোনো কনফিউশন আছে? আমরা খুব বেসিক এবং খুব স্লো যাচ্ছি, কিন্তু কারো কোনো কনফিউশন থাকলে বলেন। আমি ইনে আসছেন, আমি আরেকবার একটু ডিসকাস করব। কারো কোনো কনফিউশন আছে? এখন পর্যন্ত নাই। ওকে ফাইন, তাহলে আমি এই ডকটা আপনাদের আমি এখানে দিয়ে দেবো, আপনারা নিয়ে নেন। আপনারা এগুলো একটু রিভিশন করবেন, হ্যাঁ। আমরা আস্তে আস্তে আইপি ভিতরে ঢুকবো একটু। তাহলে আপাতত আজকে এই পর্যন্ত থাকুক। আর আপনারা প্যাকেট ট্রেস ইনস্টল করছেন কে কে? একজন শুধুমাত্র আমাকে প্যাকেট ট্রেস ইনস্টলেশনের এটা দেখাইছেন যে না আমি প্যাকেট ট্রেস ইনস্টল করছি। বাকিরা কি প্যাকেট ট্রেস ইনস্টল করছেন? হ্যাঁ ভাই, আমি করছি ইনস্টল করছি। হ্যাঁ ভাই, করছি।
আচ্ছা, বাকি যারা আছেন তারা একটু কাইন্ডলি প্যাকেট ট্রেসার সবাই ইনস্টল করুন। আপনাকে জিএনএস3 তে কেউ কাজ করছেন? জি স্যার। জিএনএস3 জি আমি সালিমুজ্জামান ভাই, সালিমুজ্জামান ভাই কি আছেন? জি স্যার। এই জিএনএস3 তে কাজ করছেন? না, এটাতে কাজ করে। অ্যাকচুয়ালি প্যাকেট ট্রেসারে হয় কি, প্যাকেট ট্রেসারে আপনার অনেক আইওএস অনেক কনফিগারেশন রিয়েল সিসকো ডিভাইসের মতো কাজ করে না। দ্যাটস ওয়াই আমরা জিএনএস3 একটা আলাদা সফটওয়্যার আছে, ইমুলেটর সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে আমরা কাজ করতে পারি, যেখানে রিয়েল সিসকো ডিভাইস যেভাবে কাজ করে, যে কমান্ড গুলো দেয়, সব কমান্ড আপনার এই জিএনএস3 এই সফটওয়্যারটাতে নেয়। তো আপনারা চাইলে আমি এটা দিয়েও করাইতে পারি, তবে এটাতে করাতে গেলে হয়তো আপনাদের রিমোটলি তো একটু প্রবলেম হতে পারে। তবে ইন ফিউচারে যখন কেউ সিসিএনপি করবেন, তাকে অবশ্যই জিএনএস3 দিয়ে কাজ করতে হবে। কোনটা বেটার হবে? বেটার বললে তো আমি বলবো বেটার তো জিএনএস3, কিন্তু আপনারা প্যাকেট সিসিএন লেভেলটা প্যাকেট ট্রেসার দিয়ে কভার দিবে, সমস্যা নাই। তবে প্রোডাকশন লেভেলে অ্যাকচুয়ালি যখন কেউ প্রোডাকশনে নামে, তখন তারা এই যে জিএনএস3 দিয়েই সব প্র্যাকটিক্যাল গুলো দেখে তারপর ওখানে যায়। কথা কি বুঝতে পারছেন? জি। প্রোডাকশন লেভেলে যখন যাবে কেউ জিএনএস3 দিয়ে, কারণ জিএনএস3 তে যে আইএসও গুলো আছে সিসকোর, এখানে রিয়েল সিসকো ডিভাইসে যা যা যে কমান্ড গুলো দেওয়া যায়, এখানে সেই সব কমান্ড, কিন্তু প্যাকেট ট্রেসারে সব কমান্ড অ্যাকসেপ্ট করে না। তো কারো যদি বেশি ইন্টারেস্ট থাকে, আপনারা এই জিএনএস3টাও ইউজ করতে পারেন। আমার মনে হয় আদারওয়াইজ জিএনএস3 দিয়ে করলে ভালো হবে। জিএনএস3 দিয়ে করলে ভালো হবে, তবে আমি রিমোটলি তো, কারণ অনেকে এটা ইউজ করাটা একটু প্যাকেট ট্রেসার থেকে একটু টাফ। তো যাদের ইন্টারেস্ট বেশি আছে তারা একটু পার্সোনাল এটা ইউজ করে এখন থেকে করবেন। তবে সিসিএনপি কখনো যদি করেন, তখন সেক্ষেত্রে জিএনএস3টা মাস্ট। আর আপাতত প্যাকেট ট্রেসারটা সবাই ইনস্টল করে নেবেন। নেক্সট ক্লাসে যেন প্যাকেট ট্রেসারটা আচ্ছা জিএনপি আর এই মানে যে দুইটা সফটওয়্যার, এই দুইটা মানে প্যারালাল, মানে দুইটা মানে এটা মানে জিএন3 তে মানে কমান্ড আরো বেশি, আর যেটা আর কি কমান্ড বেশি। আরেকটা যেটা ওইটার যেই কমান্ড আর জিএন3 এর কমান্ড কি সেম? ওইটাতে যেটা কমান্ড সেম, কিন্তু কিছু কমান্ড আছে যেটা প্যাকেট ট্রেসারে সাপোর্ট করে না, সেগুলো জিএনএস3 তে সাপোর্ট করে। সেটাই বলতেছি, সেটা আমি বলতেছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আপনাদের টাইমটা 10টার সময় একটু কি আগানো যায় না? স্যার 10টা হলে ভালো হয়েছে আমার জন্য। টিউশন তো শেষ হয় 9:30টার পরে। ও, 9টার পরে শেষ হয় না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে আমরা এই পর্যন্ত রাখি নাকি? জি। তো নেক্সট কবে দেখা হচ্ছে আপনাদের, কথা হচ্ছে কবে সাথে আপনাদের সাথে? নেক্সট সানডে, রবিবার। আপনারা এর মধ্যে আপনারা নিজেদের মধ্যে একটু ডিসকাস করে ফেলতে পারেন, যদি আপনারা চান আর কি। সেটা হচ্ছে ফিজিক্যালি কেবল কানেকশন যারা পারেন, ঠিক আছে, তাদের আসার দরকার নাই। তো যারা দেখতে চান যে না ফিজিক্যালি কেবল কানেকশন গুলো প্লাস রাউটারে, ফিজিক্যাল রাউটারে কিভাবে ঢোকে, এগুলো প্র্যাকটিক্যাল একবার দেখলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো এরকম যদি ইন্টারেস্ট থাকে, তো আপনারা নিজেদের মধ্যে ডিসকাস করে টাইম শিডিউল করতে পারেন, ঠিক আছে? ভাই এটা কি নেক্সট মান্থে করা যায়? হ্যাঁ, সেটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। ভাই আমি একটু অসুস্থ, তো আমি আমার রাঙামাটি আসছি, তো আমি 25 তারিখ হচ্ছে ওখানে ঢাকায় আসবো, আমি ঢাকায় থাকি। নেক্সট মান্থই করতে হবে, বিকজ এর আগে আমাদের রিয়েল সিসকো ডিভাইসে ঢোকার আগে কিভাবে আইপি বসায় না বসায় সেগুলো আগে শিখতে হবে। তো তারপরে আপনারা নিজেদের মধ্যে ডিসকাস করতে থাকেন কবে করা যায়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।